আজকে আমাদের কততম সেশন? নবম সেশন চলে। তো আহ, 8:30 পর্যন্ত এমনিতে আমাদের একটু আলোচনা থাকলে করার কথা ছিল, দেখি অল্প সময়ের মধ্যে যতটুকু দেখা যায়। তো কোশ্চেন সহায় আছে এখানে, আমরা একটু দেখি যে মাল্টিপল চয়েস প্রথমে কি ছিল। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ওয়াশ ইন ওয়ার্ক প্লেস দিয়েছেন কি, যে টু এনশিওর এ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ঠিক আছে। আহ, প্রথমত হচ্ছে কি আপনার এই অকুপেশনাল সেফটি এন্ড হেলথের মেইন উদ্দেশ্য কি। আচ্ছা, এখানে কি কি অপশন ছিল? টু ইমপ্রুভ এমপ্লয়ি প্রোডাক্টিভিটি, টু এনশিওর সেফ এনভায়রনমেন্ট, টু ইনক্রিজ কোম্পানি প্রফিট, টু মনিটর এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স। তাহলে এই দুইটা তো কোনোভাবেই হবে না, তাই না? কোম্পানির লাভ আর হচ্ছে কি অ্যাটেন্ডেন্স। আর প্রোডাক্টিভিটি হতে পারে, কিন্তু তার চেয়ে বেটার হচ্ছে কি এটা মাল্টিপল চয়েস। তো আমরা জানি যে হচ্ছে আহ উম, এটার মধ্যে হচ্ছে কি সর্বোত্তম যেটা, তাই না? তো এটা ঠিক আছে। which of the following is an example of physical hazard in the workplace? আচ্ছা, একটা কাজ করা যায়, আনসারটা এইভাবে বের না করে অনেকে যেহেতু করেন নাই, আমরা একটু মৌখিক আগে শুনি, তারপরে হচ্ছে দেখি যে ওটার সাথে আনসারটা কতটুকু মিলে না মিলে। নাকি বলেন? এটা সময় বেশি লাগবে, জাস্ট বলে দিলেও তো হয় না, সেই হিসাবে আমি আনসার শিট দিয়েই দিতে পারি। আচ্ছা বলেন দেখি, এটা কি হবে 2 নাম্বার? Loud knowledge a number. ফিজিক্যাল হ্যাজার্ড, লাউড নয়েজ, কেমিক্যাল স্পেল, স্ট্রেস, বায়োলজিক্যাল এজেন্ট। হ্যাঁ, এটা আমরা সহজে বুঝতে পারি। এই তিনটা যেহেতু এটা হবে। একটা কেমিক্যালে গেল, একটা হচ্ছে কি সাইকোলজিক্যাল, একটা বায়োলজিক্যালে গেল, তাহলে বাকি হবে এটা। যদি আমি নাও জানি যে লাউড নয়েজ হচ্ছে ফিজিক্যালি আছে কিনা, তাও এটাই হবে, এটা আমরা শিওর নাকি? হ্যাঁ, ওনার আনসার হচ্ছে কি লাউড নয়েজ। সেই ঠিক আছে। এক্সাম্পলে আছে স্যার নয়েজ। না, মানে বললাম যে ধরেন ভুলে গেছি এক্সাম্পল আছে কিনা। আচ্ছা, which of the following key responsibility of an OSH officer in the workplace? হ্যাঁ, এটা কোনটা হবে? Handling payroll, conducting employee performance, reporting পারফরমেন্স, এটা সি। আচ্ছা দেখেন, অস অফিসারের কাজ হচ্ছে কি সেফটি নিয়ে, তাই না? এমপ্লয়ি শিডিউল, এটা সেফটির মধ্যে পড়ে না। রিপোর্টিং অ্যাক্সিডেন্ট এন্ড সেফটি হ্যাজার্ড, এটা পড়ে। কন্ডাক্টিং এমপ্লয়ি পারফরমেন্স, এটা পড়ে না। হ্যান্ডলিং পেরোল, এটা তো আরো পড়ে না। তাহলে কি বি তো হওয়ার বি কথা। বি বি হবে স্যার। হচ্ছে কি বি। হ্যাঁ, উনি হচ্ছে বি দিয়েছেন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়েন আইডেন্টিফাইং হ্যাজার্ড ইন ওয়ার্কপ্লেস? হ্যাজার্ড আইডেন্টিফাইং এর কি প্রসেস ছিল আমাদের, তাই না? ওটার মধ্যে হচ্ছে হ্যাঁ কোনটা আপনার ইয়েতে পড়ে? হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। ইগনোরিং, এটা তো অবশ্যই হবে না। আনসার করার সময় না সহজ বুদ্ধি হচ্ছে কি, যে আপনার যদি দেখেন যে এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, যেটা হচ্ছে আপনার একটা মানে কোনো কিছু করতে হবে, তো স্বাভাবিকভাবে এটা তো হচ্ছে না। রিপোর্টিং, এটা হতে পারে নাকি? ওয়েটিং 2 ফর নম্বরে বি হবে, এখানেও বি হবে। ওটাই আস্তে আস্তে আমরা আসি একটু এগুলা পর্যালোচনা করে। রিপোর্টিং, এটা হতে পারে যে এটা একটা সঠিক কাজ, যে হচ্ছে হ্যাজার্ড আইডেন্টিফাই করার সময় আমি হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট পার্সোনাল বা হচ্ছে আমার যে কি বস, আপনার তো বইয়ে কিন্তু ছিল যে রিপোর্ট টু ইমিডিয়েট বস। হ্যাঁ ওয়েটিং ফর সুপারভাইজার টু নোটিস, এটাও কি হবে না, কারণ এটাও কি আপনার একটা নেগেটিভ কথা, যে আপনি অপেক্ষা করবেন, হ্যাঁ, সে দেখে কি দেখে না, এটাও হয় না। অ্যাড্রেসিং দ্যাম উইদাউট ইনফর্মিং এনিওয়ান, এটা হচ্ছে কি, যে হচ্ছে আপনি দেখলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাউকে আপনি জানালেন না, মানে আপনি জানলেন যে হ্যাঁ এটা একটা সমস্যা আছে, ভালো, ওটাও তো লাভ নেই। তাহলে কি বি হওয়ার কথা। কি দিয়েছেন? বি দিয়েছেন, ঠিক আছে। হুইচ অফ দিস তো এটা সেফটি হেলমেট। এক্সাম্পল অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট? এটা তো সহজ। পিপি এর মধ্যে কোনটা পড়ে? ফায়ার এক্সটিংগুইশার পড়ে না, ওয়ার্নিং সাইন সেফটি পড়ে না, হেলমেট ফার্স্ট এড কিট পড়ে, সেফটি হেলমেট পড়ে। হোয়াট শুড বি ডান ইন অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন এট দ্য ওয়ার্ক প্লেস? ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হবে? এটা হতে পারে ফলো ইমার্জেন্সি প্রসিডিউর, দেখি বাকিগুলো হয় কিনা। ওয়েট ফর দ্য সিচুয়েশন টু রিজলভ ইটসেলফ। বলেন তো এটা কি বলছে? ইমার্জেন্সি সময় মানে ওয়ার্ক প্লেসে ইমার্জেন্সি সময় আমরা কি করতে পারি? না, এই যে এ নাম্বারটা কি বললো? কিভাবে নিজে ইটসেলফ মানে নিজে কিভাবে করবে, এটা হবে না, কিন্তু 2 নাম্বারটা হবে। না না, হবে না আমরা জানি। এটা কি বলতেছে যে হ্যাঁ কিন্তু এটা সমস্যা হচ্ছে হচ্ছে যে আমি নিজে নিজে সমাধান হয়ে যায় নিজেকে কিনা, এটা সেফ। আমরা অপেক্ষা হ্যাঁ করব, হ্যাঁ এটা তো হবে হ্যাঁ না। না ওয়ার্ক প্লেস থেকে হচ্ছে চলে গেলাম, হতে পারে, ঠিক আছে, এটা কি হতে পারে। টেক ফটোস ফর ডকুমেন্টেশন,
এটাও হতে পারে, কিন্তু যদি না আপনার সেটা কাজ হয়, যে ডকুমেন্টেশনের জন্য ছবি তোলাটা ধরেন ফায়ার সার্ভিসের কাজ, যদি কোনো আগুন লাগে বা হচ্ছে ইয়ে হয়, তো এটা হচ্ছে সবচেয়ে বেটার ফর এমার্জেন্সি প্রসিডিউর। Which type of hazard involves exposure to chemical in the workplace? অবশ্যই কি কেমিক্যাল হ্যাজার্ড। তারপর হচ্ছে হোয়াট ইজ মেন বাই গ্রিন প্র্যাকটিস ইন দ্য ওয়ার্কপ্লেস। হ্যাঁ, এটা হতে পারে নাকি রিডিউসিং এনার্জি কনজাম্পশন এন্ড ওয়েস্ট, নাকি জি এটা স্যার, কারোর জি আপত্তি স্যার। আছে? না স্যার, ঠিক আছে স্যার। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য Refueling, ফার্স্ট এড অফিসার ইন দ্য ওয়ার্কপ্লেস? reducing emergency. ফার্স্ট এড অফিসারের কাজ কি একটা ওয়ার্কপ্লেসে? টু ম্যানেজ এমপ্লয়ি রিলেশন। স্যার এটা তো মাইকটা একটু এমপ্লয়ি অফ করতে রিলেশনটা পারেন স্যার, এইচআর। ইকো হচ্ছে। জি, স্যার মাইকটা একটু অফ করতে পারেন স্যার, ইকো হচ্ছে। হ্যাঁ, ওই যে যাদের মানে কথা শেষ হলে মাইকটা অফ করে দিবেন। এমপ্লয়ি ওয়ার্ক সুপারভাইজ, হ্যান্ডেল পে চেক, এগুলো হবে না, তাহলে কি ফার্স্ট এড কথাটা এর মধ্যে আছে, ওটাই হবে। হ্যাঁ, গ্রিন প্র্যাকটিসের আরেকটা এক্সাম্পল জানতে চাইলো, এটা যেহেতু গুরুত্বপূর্ণ কোশ্চেনে সাধারণত আসে এই বই থেকে। ইউজিং সোলার এনার্জি, এটা তো ফার্স্টের দিকে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছিলাম, তো এটা হতে পারে। আচ্ছা, তো টেবিল ম্যাচিং এ কি হয় দেখি। স্যার ওই গ্রিন প্র্যাকটিসে ইউজিং নন টক্সিক ম্যাটেরিয়ালস এটা হবে না? কোথায় কোথায়? 8 নাম্বারটা। হ্যাঁ, হতে পারে, কিন্তু যেখানে টক্সিক ম্যাটেরিয়াল নিয়ে হচ্ছে আপনার কাজ করে, ওখানে নন টক্সিক করার মানে হচ্ছে তো আর গ্রিন প্র্যাকটিস না, ওটার হচ্ছে আপনার একটা ইয়ে করলেন, আপনি একটা কি রিস্ক ফ্রি করলেন আপনার সেই ইয়েটাকে, ইন্ডাস্ট্রিটাকে। সেটা। মানে আর স্যার ধরেন ওই আপনার যদি এটা যদি না থাকতো তাহলে হচ্ছে এটা বেটার, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আর স্যার ওই যে ইমার্জেন্সি সিচুয়েশন আমি যদি লিভ দ্য ওয়ার্ক প্লেস ইমিডিয়েটলি, আমরা তো সাধারণত এইটাই করে থাকি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে, ওটা যেরকম আছে আগুন ইমার্জেন্সি লাগবে। প্রসিডিউরের মধ্যে আছে স্যার, ওটা ইমার্জেন্সি দেখেন, প্রসিডিউরের মধ্যে। বিষয় হচ্ছে যে ইমার্জেন্সি প্রসিডিউর থাকলে তো লিভ দ্য ওয়ার্ক প্লেস ইমিডিয়েটলি হতে পারে না। যেমন ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দেই, যে একটা ইয়ে হলো, শর্ট সার্কিট হলো, আপনি লিভ দ্য ওয়ার্ক প্লেস ইমিডিয়েটলি চলে গেলেন, অথচ ইমার্জেন্সি প্রসিডিউর ছিল যে টার্ন অফ দ্য পাওয়ার লাইন। এখন কি করবেন বলেন? হ্যাঁ, আপনি এই ক্ষেত্রে ইমিডিয়েটলি স্যার চলে টার্ন গেলে তো এটা আর অফ একটা বড় করবে। বড় ইয়ে হলো না, প্রবলেম আরো মানে বাড়লো না। এই হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হচ্ছে ওই যে বললাম যে এমসিকিউ এরকমই কনফিউজিং ই আসবে, এর চেয়ে আরো কঠিন আসতে পারে। এগুলার হচ্ছে অপশন তো হচ্ছে আমার এআই দিয়ে করা, এখন এত কিছু তার নিজে টাইপ করা সম্ভব না। তো এখন এখান থেকে হচ্ছে আপনার এই একটু সহজে দিবে ইজিলি। তো এখন আপনার এনএসডি এর কোশ্চেন আরো কঠিন হয়, এটাতে হচ্ছে কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, কে কল দেয় আবার? ওই অ্যাসেসমেন্টের গ্রুপে কে যেন ওই ক্লাস টাইমে শুধু কল দেয়। আচ্ছা, টেবিল ম্যাচিং এ কি কি আছে? অস, এটা আচ্ছা, অস, অস স্ট্যান্ডার্ড কি হবে? a set সেট of অফ guidelines গাইডলাইন that দ্যাট রেগুলেট সেফটি এট দ্য regulate, ওয়ার্কপ্লেস, নাকি? পিপি হচ্ছে কি, yes, এখানে D, কোনো একটা পিপি D, আছে কিনা আমরা দেখি। এই যে আছে তো বলেন, has a ইকুইপমেন্ট লাইক protection for হেলমেট এন্ড গ্লাভস এন্ড কিউ দ্যাট প্রোটেক্ট C, ওয়ার্কার্স, নাকি? ঠিক আছে। হ্যাঁ সাইকোলজিক্যাল হ্যাঁ, হ্যাজার্ডে কি হবে? হ্যাজার্ড রিলেটেড টু হচ্ছে স্ট্রেস অর মেন্টাল হেলথ ইস্যু। এটা ডি, আর গ্রিনটা হচ্ছে আপনার এই যে পরেরটা ই। হ্যাঁ, ই রিসাইক্লিং রিডিউসিং ওয়েস্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ, হ্যাজার্ড আর রিপোর্টিং হ্যাজার্ড হচ্ছে রিপোর্টিং হচ্ছে এ। প্রোটেকশন ফ্রম রিস্ক সাচ এজ নয়েজ, কেমিক্যাল আর ইলেকট্রিক্যাল ইস্যু। সেখান থেকে আপনি প্রোটেকশনের জন্য ইয়ে করলেন, জিজ্ঞাসা করলেন। আচ্ছা, শর্ট কোশ্চেন গুলো দেখি এখানে কি কি আছে। আচ্ছা, তো প্রথমটা কি ছিল, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ অকুপেশনাল সেফটি এন্ড হেলথ স্ট্যান্ডার্ড ইন দ্য ওয়ার্কপ্লেস? পারপাস অফ অকুপেশনাল সেফটি এন্ড ওয়ার্কপ্লেস ইজ হচ্ছে কি, হ্যাঁ, এটা কি আপনি বই থেকে জাস্ট কপি করে দিছেন নাকি? জি স্যার।
হলো দেখেন খুব সুন্দর তো মিলে নাই জিনিসটা। আচ্ছা একটু আমি হচ্ছে দিচ্ছি ওখানে একটু কথা বলি। হয়তো ওই অ্যাসেসমেন্ট রিলেটেড কোনো গাইডলাইন দেয়া লাগবে। জাস্ট কত ২-৪ মিনিট হয়তো লাগবে। আমি আসতেছি। আপনারা একটু আলোচনা করেন এইটুকু কোয়েশ্চেন নিয়ে। ৫ নম্বরে গ্রিন প্র্যাকটিস ইন দ্য ওয়ার্কপ্লেস। স্যার কি চলে এসছে? ও আচ্ছা আমি মাইক অফ করে কথা বলতেছি। আ ও আচ্ছা। তো এখান থেকে হচ্ছে দিচ্ছেন কি যে মেনি ওয়ার্কপ্লেস হ্যাভ হ্যাজার্ড মানে দরকার নাই। কারণ এটা আপনি দিলে হয় কি যে আ আ এখানে মানে অতিরিক্ত আপনার অ্যাসেসমেন্ট এর সময় যদি মনে হয় যে আপনি হচ্ছে দিবেন, এখন এখান থেকে ওই ঘটনা এগুলা তো দেওয়ার দরকার নাই। চাইছে হচ্ছে যে পারপাস। তো পারপাস এখানে কতটুকু? উম কই এখানে তো পারপাসই তেমন দেখতেছি না। Therefore health and safety need to manage in a systematic manner. আচ্ছা এটাকে সাজিয়ে লিখতে পারেন যে কিভাবে সুন্দর হয়। In a workplace হ্যাঁ many স্যার uh, ও- ও- been working under uh, কি কাইন্ড অফ হচ্ছে কি আপনার occupational safety and health situation. Therefore হচ্ছে there will be needs to be an হচ্ছে কি systematic manner for their safety. এইটুকু যদি মানে ভেঙে, ভেঙে অল্প লেখেন তাও হয়ে যাবে। মানে এটা হচ্ছে স্যার আমি আপনার লিখতে পারি স্যার একদম হ্যাঁ, ওয়ার্কপ্লেস কি তাও টুলস ওই ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল গুলো সেফটি হেল্প করে মানে নিশ্চয়তা করে আর কি ওয়াশ। না ওই স্ট্যান্ডার্ড সেফটি টুলস ম্যাটেরিয়াল থেকে সেফটি ঠিক আছে। ওই ২ টা মানে কাছাকাছি হবে। কিন্তু এখানে আপনার হচ্ছে একদম সরাসরি হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে দিলে কিন্তু হবে না। একটু ইয়ের মতো করে দিতে হবে। হাউ টু ইউজ এটাও ঠিক আছে। আচ্ছা ৬ নাম্বার থেকে ৫ নাম্বার থেকে দেখার কথা। আচ্ছা হোয়াট ইস মেন্ট বাই আচ্ছা গ্রিন প্র্যাকটিস মেন্ট that can applied more environmentally friendly and ও এটা তো ছিল কোথায় যেন? Sustainable for future generation হ্যাঁ, ঠিক আছে এটা। কিন্তু এই যে এইভাবে যদি আপনার দেন অ্যাসেসমেন্ট এ কিন্তু এইভাবে এত হচ্ছে কঠিন, কঠিন ওয়ার্ড মাথায় থাকবে না। এর জন্য একটু চেষ্টা করবেন নিজে থেকে লিখতে। What action should be taken in case of emergency situation in the workplace? ইমার্জেন্সি পরিবেশে কি করবেন? Workplace primary action to follow companies establish emergency response plan. এইটুকু কিন্তু আপনার আনসার হয়ে গেল। ঠিক আছে? আপনার আ হোয়াট অ্যাকশন বলছে, আপনার অ্যাকশনটা হচ্ছে কি যে কোম্পানিজ এস্টাবলিশড এমার্জেন্সি রেসপন্স প্ল্যান। আর বাকিটুকুর কিন্তু দরকার নাই। তা আমরা ইমার্জেন্সি প্রসিডিউরস বলতে পারি স্যার। হ্যাঁ, বলতে পারেন। মানে হচ্ছে ইমার্জেন্সি প্রসিডিউর মেইনটেইন করা হচ্ছে আপনার কাজ। এখন যদি হোয়াট অ্যাকশন যেহেতু বলছে ইমার্জেন্সি প্রসিডিউর ওটা একটু মানে বেশি ইয়ে হয়ে যায়। আপনার কি বলে বিস্তারিত হয়ে যায় যে ইমার্জেন্সি প্রসিডিউর তো অনেক কিছু থাকতে পারে। এখানে কি বলছে যে ফলো ইওর কোম্পানিজ মানে ইওর কোম্পানি আপনার স্পেসিফাই করে দিল। হ্যাঁ, ওই পর্যন্ত যদি থাকে আপনার আনসারে তাহলে ওইটুকুই চলবে। বাকিটুকু দরকার নাই। কারণ এটা চিন্তা করেন, এইটুকু লিখতে আপনার হচ্ছে ওই খাতার কথা যদি চিন্তা করেন ৪ ভাগের ১ ভাগ জায়গা লাগবে। ওখানে যেহেতু বক্স, বক্স করা থাকে বা যদি বক্স নাও করা থাকে অত জায়গা পাবেন না লেখার জন্য। রোল অফ ওয়াশ অফিসার এটা তো সহজ। হেলথ সেফটি প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, ইনফরমেশন ইনস্ট্রাকশন ঠিক আছে। রিস্ক অ্যাসোসিয়েটেড পুর পশ্চার ইন ওয়ার্কপ্লেস। পুর পশ্চার এটা নিজেদের মতো দিলেই হবে। ইনজুরি টু মাসল, বোন বা ব্লাড ভেসেল এটা বেশ হবে। আর টেন্ডন, নার্ভস স্যার অ্যান্ড আদার ৮ সফট নম্বরটা টিস্যু। একটু স্যার কোশ্চেনটা একটু বুঝে বলেন তো স্যার, ওটা বুঝতে পারিনি। পুর পশ্চার হচ্ছে যে ওই যে আমাদের এরগোনমিক্যাল হ্যাজার্ড ছিল না? তো ওই হ্যাজার্ডটাই হচ্ছে আপনি যদি পুর মানে ধরেন বেকায়দা ভাবে বসে থাকেন। বেকায়দা বলতে আমরা কি বুঝি? যে নরমালি হচ্ছে আমাদের যেভাবে পশ্চার হওয়ার কথা সেভাবে হচ্ছে না। একটা অন্য কোনো ভাবে হচ্ছে আমরা একটা স্পেসিফিক কোথাও স্ট্রেস দিয়ে বসলাম।
এটা হচ্ছে আপনার পুর পশ্চার। বা ধরেন শুধুমাত্র বসার ক্ষেত্রেই না, দাঁড়ানোর ক্ষেত্রে আপনি এক পায়ে ভর দিয়ে দাঁড়ায় থাকলেন হচ্ছে ১ ঘন্টা। দেখবেন কি ওই পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, তাই না? স্যার এটা হচ্ছে মাথা পুর ব্যথা পশ্চার। বা আছে মাজা ব্যথা বা এমন কিছু লেখা তো যেতে পারে স্যার? হ্যাঁ, হতে পারে। মানে পুর পশ্চারের কারণে তো আপনার হচ্ছে ওই যে ব্যাক হচ্ছে কি বলে? ব্যাক প্রবলেম বা হচ্ছে আপনার হিপের এগুলার ব্যাক পেইন। প্রবলেমই তো বেশি হয়। হ্যাঁ, ব্যাক জি স্যার, পেইন বা হিপের মধ্যে কম্পিউটারে হচ্ছে স্যার দিকে হিপ তাকালে ইয়েতে স্যার জয়েন্টে হচ্ছে ইয়ে করে। আপনার নি জয়েন্টে হচ্ছে ব্যথা করে। ওগুলা দিলেও হবে। এখন রিস্কটা কি যে এই জায়গাগুলা হচ্ছে ব্যথা হওয়া হচ্ছে আপনার রিস্ক। এখানে কি করবেন? একটা হচ্ছে ক্যান বসায় দিবেন। কারণ আপনাকে কি বলছে যে হচ্ছে হোয়াট আর দ্য রিস্ক? এখন যদি রিস্ক গুলা ইয়ে করতে যান যে সেই রিস্ক হচ্ছে এটা যে এই ধরনের ঝামেলাগুলো তৈরি হতে পারে। Why is important to document safety record in the workplace? By keeping safety record workplace can minimize the hazard. অল্প ভাষায় দিয়ে আরেকটু দেয়া যায় যে হচ্ছে টু therefore হ্যাঁ see in the future মানে ভবিষ্যতে সে দেখে ওখান থেকে হচ্ছে আপনার নতুন কোনো ডিসিশন নিতে পারবে এই আরকি। Done after OSH hazard is reported. রিপোর্টের পরের স্টেপ কি ফিক্স দ্য হ্যাজার্ড ছিল? আইডেন্টিফাই এর পরে কিন্তু অনেকগুলা স্টেপ ছিল। সবগুলাই দিয়ে দিবেন। রিপোর্ট মানেই তো কি আইডেন্টিফাই, তাই না? কি, কি ছিল? আমি স্যার একদম আর কি ইমিডিয়েট পরে যেটা ছিল ওটা আর কি ফিক্স দ্য হ্যাজার্ড, তারপর তো হচ্ছে এভালুয়েট দ্য হ্যাজার্ড। পরে দিবেন সমস্যা নাই। কারণ এটা একটা ওয়ার্ড তো ধরেন এটা কোনো কারণে আপনার ইয়েতে নাই। আনসার শিটে ধরেন এটা কোনো কারণে নাই। বাকিগুলা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার ওই অ্যাসেসর বুঝতে পারবে যে না সে বিষয়টা জানে যে রিপোর্ট করার পরে প্রসেসটা কি হয়। স্যার রিপোর্টটা তো এটা প্রথমটা হচ্ছে স্পট দ্য হ্যাজার্ড আর তারপর একটা হচ্ছে অ্যাসেস দ্য হ্যাজার্ড। তো রিপোর্টটা তো অ্যাসেস দ্য হ্যাজার্ড এর মধ্যেই পড়ে। ঠিক তাও না। এর জন্যই বললাম। আপনার মানে থিংকিং এর ওয়ে রাইট আছে। কিন্তু আরেকটা কিন্তু এটার আনসার হয় কি যে আ হচ্ছে টেল কি বলে ইমিডিয়েটলি টু হচ্ছে কি সুপারভাইজার। সুপারভাইজার। হ্যাঁ? ওটাও কিন্তু আনসার হয়। এই কারণেই হচ্ছে বললাম যে বিস্তারিত লিখলে আপনি যদি ওটা নাও লেখেন ধরেন আনসারে আসে ওইটা। তখন হচ্ছে কি করবেন? তখন এই বিস্তারিত থাকলে হয়তো অ্যাসেসর আপনাকে নাম্বার দিবে। জি এই স্যার, কারণে হচ্ছে ঠিক বললাম আছে। বিস্তারিত লিখতে। Yes, আচ্ছা, তো এটা মোটামুটি আছে। আমার আসলে ওই আনসার শিটটাও দেখারও সময় হয় নাই। তো আপনাদের এটার আনসার শিট দিয়ে দিব। মোটামুটি সাজানো ছোট, ছোট আ আনসারে হচ্ছে দেয়া আছে। তো মোটামুটি আপনারা এটাও দেখে রাখলেন। বাকিদেরটা আমি আসলে অ্যাসেসমেন্ট থেকে এসে আস্তে, আস্তে খাতা দেখে ফেলবো। এর মধ্যে দেখি আইসিটির কোয়েশ্চেনটা দিয়ে দিব তাহলে। কি বলেন? শনিবারে আপনারা ওই গতবারের মতো আইসিটির অ্যাসেসমেন্টটা হচ্ছে আপনারা ক্লাসে বসে দিলেন। আর যদি চান এভিডেন্স নিয়ে আলোচনা করতে পারেন আজকে যেসব দেখানো হবে। স্যার আগামীকাল কি অফ থাকবে স্যার? শনিবার? অফ বলতে ওই যে লাস্ট টাইম যেভাবে হলো তো মাঝখানে যেহেতু ওই একটা কল অ্যাটেন্ড করা লাগলো একটু দেরি হয়ে গেছে। এটা শেষ হয়ে যাবে। খুব একটা ইয়ে হবে না। তো আমরা একটু শুরু থেকে দেখি। আমরা লাস্টের সিবিএলএম টায় আছি। তো আজকে আসলে অ্যাসেসর পার্টের অলরেডি ১৮ মিনিট চলে গেছে রেকর্ডিং এর। তো কোয়েশ্চেন আনসার ওইভাবে আপনারা একটু ডিসকাস করে করতে পারলে মনে থাকবে। যেমন এই যে লাস্টের কোয়েশ্চেনটা ধরেন আমি ২ টা পার্সপেক্টিভ বলে দিলাম। তো ওরকম যদি আপনারা ডিসকাস করেন আরো বেশি বের হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা আলোচনা আশা করি আগামীকালও করবেন। আমরা এই বইটা একটু দেখি। অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আমরা গত বইয়ে যে দেখে আসলাম একটা অ্যাসেসমেন্ট ডিজাইন কিভাবে করে। শেষ পর্যন্ত আমাদের একটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট ছিল যে সবার প্ল্যানিং ম্যাট্রিক্সটা হচ্ছে রেডি করতে হবে। তার জন্য আমাদের ফার্স্ট এ যেটা করতে হয় যে একটা টাস্ক নিয়ে হচ্ছে সেটার এনালাইসিস করে সেই অনুযায়ী হচ্ছে কি আমরা অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি করব। তো টাস্ক এনালাইসিস এর জন্য আপনাদের হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি থেকে একটা ছোট অ্যাসাইনমেন্ট দেয়া ছিল। ওইটা যারা করেছেন তাদের জন্য হয়তো সুবিধা হবে। না করে থাকলে ওইটা করে তারপরে করতে পারেন। হ্যাঁ? তো টাস্ক এনালাইসিস নিয়ে বইয়ের মধ্যে অল্প গিয়েছে, এভিডেন্স এ ওটা আরো যাবে। ওটা যেহেতু ট্রেইনার পার্টের এর জন্য এখনো দেখানো হয়নি। এই হচ্ছে বিষয়। তো দেখেন এই বইটাতে আমরা হচ্ছে কি, কি পাবো? আ একটা অ্যাসেসমেন্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত যা, যা প্রসেস লাগে সবকিছুই আছে। প্রিপেয়ার দ্য অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট ফর ক্যান্ডিডেট ফর এন্ড ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট। হ্যাঁ, অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট টা কি জানো? বলেন তো? মনে আছে?
সিটিং দ্য অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, কি সেটা? ওটাকে কি বলে এক কথায়? এক কথায় কি কনটেক্সট বলে? অফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে আচ্ছা কি আচ্ছা। আপনার ইয়ে করতে হবে, হ্যাঁ? সম্পূর্ণ করতে হবে। কন্ডাক্ট প্রি অ্যাসেসমেন্ট। নরমালি আমরা হচ্ছে কি করি? অ্যাসেসমেন্ট নেয়ার আগে একটা হচ্ছে কি প্রি অ্যাসেসমেন্ট নেই যে তাদের কতটুকু প্রস্তুতি হলো সেটার উপরে, তাই না? নিতে পারেন আরকি। আ গ্যাদার এভিডেন্স অ্যাজ বেসিস ফর ডিসিশন। হ্যাঁ, এভিডেন্স হচ্ছে কি আপনার কি কালেক্ট করতে হবে কি সেটা আমরা জানি। তো সেটা এখানে বলছে কি যে কালেক্টর কি করবেন? evaluate evidence and make the assessment decision. তো এভিডেন্সটা হচ্ছে আপনি যাচাই বাছাই করে একটা ডিসিশন দিবেন। রেকর্ড এন্ড রিপোর্ট দ্য ডিসিশন। আমরা হচ্ছে কি করি সেটা রেকর্ড করে সেটা এনএসডিএ তে হচ্ছে কি আমরা ইয়ে করি, সাবমিট করি। প্রোভাইড ফিডব্যাক টু ট্রেনি। এখন ওখানে দেখেন একটা জিনিস, এনএসডিএ এর হচ্ছে ওটা অবশ্য ওই পোর্টালে দেয়া যায়। আপনার ইনস্ট্যান্ট অ্যাসেসমেন্ট এ ওখানে বসে আপনার হাতে যদি নেট কানেকশন থাকে আপনি দিতে পারেন। যদিও আমরা সেটা অ্যাসেসমেন্ট শেষ হলে রেজাল্ট শিট নিয়ে ওখানে দেই। ওখানে অবশ্য একটা অপশন আছে যে হচ্ছে আপনার রেজাল্ট শিটে হচ্ছে একটা ছবি দিতে হয়। ওই অ্যাসেসমেন্ট শেষে যখন আপনি সাবমিট করবেন। তো সেই ক্ষেত্রে ফিডব্যাকটা আপনার আগে দেয়াটাই হচ্ছে সমীচীন। হ্যাঁ? একদম রেকর্ড অ্যান্ড রিপোর্ট পুরোপুরি প্রসেসটা আপনি শেষ করতে পারবেন না। ফিডব্যাকটা তার আগেই দিতে হবে। হ্যাঁ, আর অবশ্যই ফিডব্যাকটা কি হবে? ইন্ডিভিজুয়াল। আপনার হচ্ছে গ্রুপ ফিডব্যাক যদি দেন, সবাইকে যদি বলেন তাহলে ইন্ডিভিজুয়াল হচ্ছে কার কি প্রবলেম সবগুলো নিয়ে হয়তো ডিসকাশনের সুযোগ নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে যখন যার অ্যাসেসমেন্ট নিবেন তখন তাকে হচ্ছে কি ফিডব্যাকটা একটা সাথে দিয়ে দিবেন। এখন ধরেন গ্রুপ অ্যাসেসমেন্ট যেগুলো আছে আপনার হচ্ছে প্রোডাক্ট বেস একবারে সবাই কাজ করলো। অবশ্যই তো তাদের আ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এর হচ্ছে কি আপনার তো একটা জাজমেন্ট হবে, তাই না? তখন তাদের সাথে ফিডব্যাকটাও দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। তো এটা আমরা বিস্তারিত আলোচনার সামনে পাবো। কিভাবে ফিডব্যাক দেয়, হ্যাঁ? সেটাও হচ্ছে আলোচনায় আছে। তো অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট এখানেও হচ্ছে সেই প্রসেসটাই হচ্ছে দেয়া আছে। তো প্রসেস আমি বলেছিলাম আজকে ওই ফাইলটা আপনাদের ইয়েতে দিয়ে দিব। আচ্ছা ওইটা একটু পরে আমি বের করছি। ডেমনস্ট্রেশন এর আলোচনার সময় আপনাদের প্রসেসটা পুরোটা বলে দিব। তো এইখানে মূলত এই প্রসেসটা যা যে অ্যাসেসর একটা অ্যাসেসমেন্ট কিভাবে নিবে, হ্যাঁ? প্রিপেয়ার করবে ক্যান্ডিডেটকে, এভিডেন্স হচ্ছে কালেক্ট করবে, অ্যাসেসমেন্ট ডিসিশন দিবে, ফিডব্যাক দিবে। তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু ফিডব্যাকটা আগে। এটাই হচ্ছে রাইট যে হচ্ছে আপনার আগে ফিডব্যাক তারপরে হচ্ছে রেকর্ড এন্ড রিপোর্ট। আর রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস এটা আপনার রিভিউ করা লাগতে পারে, নাও লাগতে পারে। সাধারণত যারা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির সাথে সরাসরি কাজ করেন, ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে আপনার বোর্ডের সাথে সরাসরি কাজ করেন, তাদের হয়তো রিভিউ প্রসেস এ থাকা লাগতে পারে। এটা হচ্ছে বিষয়। আবার ধরেন রিভিউ এর আরেকটা অপশন আছে। এটা রিসেন্টলি দিচ্ছে আবার দিচ্ছে না। এনএসডিএ থেকে একটা ফিডব্যাক ফর্ম দেয়। আপনার যেখানে গিয়েছেন সেই প্রতিষ্ঠানের যারা আছেন তাদের হচ্ছে বিভিন্ন ধরনের আপনার একদম প্রিন্সিপাল, টিচার, স্টুডেন্ট সবার জন্য ফিডব্যাক ফর্ম দেয়া থাকে। তো ওটার মধ্যে কিছু কোয়েশ্চেন থাকে যে হচ্ছে তাদের কোর্সের কি অবস্থা, অ্যাসেসমেন্ট প্রস্তুতি কেমন, পরিবেশ কেমন। তো এইসব হচ্ছে আপনার একটা অ্যাসেসমেন্ট প্রসেস এর রিভিউ এর মধ্যেও পড়তে পারে। তো সেটা আপনার জমা যদি দিতে হয় দিলেন। অনেক সময় এনএসডিএ থেকে ওটা দেয়, অনেক সময় দেয় না। ওটা খুব একটা ইয়েও না, ইম্পোর্টেন্ট না। আচ্ছা। তো এইখান থেকে হচ্ছে আপনার কাজ যে ইউর রোল অ্যাজ অ্যান অ্যাসেসর অফ কম্পিটেন্সি। আপনি অ্যাসেসর হিসাবে কি কাজ হচ্ছে করতে পারবেন বা কি করা উচিত। তো এটাও দেখেন এই জিনিসগুলো কিন্তু আসলে মুখস্থ করার না। আপনারা স্টেপস এগুলো অনেক প্র্যাকটিস করবেন। তখন যদি রিটেন এ আসেও তখন ওখান থেকে হচ্ছে গিয়ে আপনার আ মোটামুটি বুঝের জায়গা থেকে হচ্ছে আনসারটা দেয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন যে ইন্টারপ্রেট দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাসেসমেন্ট। হ্যাঁ, অ্যাসেসমেন্ট এর ক্রাইটেরিয়া কি হয় সেগুলো আমরা জানি। ১ম এই কি আপনার হচ্ছে সিওর হতে হবে যে আপনার ক্যান্ডিডেটরা সেই ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারছে কিনা। আমরা কিন্তু শুরুতেই জিজ্ঞাসা করি যে তারা এই অ্যাসেসমেন্ট এর জন্য রেজিস্ট্রেশন করেছে কিনা, তাদের হ্যাঁ, হচ্ছে আপনার এই নাম ঠিকানা সব ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে তারা কোন লেভেলের অ্যাসেসমেন্ট দিতে আসছে এটা তারা জানে কিনা। তো বা তারা কি পড়ে আসছে এই সবকিছু যদি মিট করে তারা হচ্ছে সেলফ চেকে সবগুলো ইয়েস দেয় তারপরে কিন্তু অ্যাসেসমেন্টটা শুরু হয়। তাই না? demonstrates a high level of knowledge skill attitude in the technical area in which you are assessing. খুবই সহজ কথা যে আপনার যেটা assessment নিতে যাচ্ছেন সেই রিলেটেড হচ্ছে আ কম্পিটেন্সি হচ্ছে কি আপনার মধ্যে সবচেয়ে হাই লেভেলের থাকতে হবে। এখন ওখানে আপনার ক্যান্ডিডেট আপনার চেয়ে ভালো জানে, আপনি একটু কম জানেন। এখন তাকে আপনি অ্যাসেস করবেন কিভাবে? সে হয়তো আরেকটা ওয়েতে কাজটা করল। অনেক সময় এটা যেটা একটা ঝামেলা হয় তখন অ্যাসেসর বলে যে, "না, এটা তো এইভাবে হয় না, এটা তো এইভাবে হয়।" তখন ঝামেলা হবে না? তো এই কারণে অ্যাসেসর যখন হবেন তখন আপনার কাছে হচ্ছে এটাই আশা থাকবে যে আপনি আপনার এরিয়াতে মোটামুটি কি
একজন এক্সপার্ট হয়ে তারপরে অ্যাসেসর হবেন। কারণ তাহলে যখন একজন ক্যান্ডিডেট পারফর্ম করবে তাকে প্রত্যেকটা অ্যাঙ্গেলেই হচ্ছে আপনি জাজমেন্ট করতে পারছেন। হ্যাঁ? ডেমনস্ট্রেট দ্য রিকোয়ার্ড ইন্টারপার্সোনাল স্কিল। আপনার হচ্ছে কি অ্যাজ অ্যান অ্যাসেসর হিসাবে আপনার ক্যান্ডিডেটের সাথে কিভাবে কন্ডাক্ট করবেন সেটাও একটা বিষয় থাকে। অ্যাপ্লাই রেলেভেন্ট অ্যাসেসমেন্ট টেকনিক। অ্যাসেসমেন্ট নেয়ার যেই হচ্ছে আপনার প্রিন্সিপালস অফ অ্যাসেসমেন্ট আছে, এই সবগুলো টেকনিক ব্যবহার করে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট নিচ্ছেন। এনশিওর দ্য এভিডেন্স প্রোভাইডেড ইজ এভিডেন্স প্রোভাইডেড ইজ হবে ইজ সাফিসিয়েন্ট। তো সাফিসিয়েন্ট আমরা জানি যে কখনো যদি আপনার মনে হয় যে তাকে এই একটা মেথডে হচ্ছে দেখলাম, আরেকটু যদি জিজ্ঞাসা করা লাগে করলেন। হ্যাঁ, মেক ইম্পার্শিয়াল জাজমেন্ট, পক্ষপাতিত্ব করা যাবে না। প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক টু ক্যান্ডিডেট। তো কনস্ট্রাকটিভ ফিডব্যাক যদি এখন একটু বলি, আমরা প্রথমত এমন ভাবে হচ্ছে বলবো না যে হচ্ছে হ্যাঁ, কি আপনাকে দিয়ে তো হবে না, আপনার এই কাজটা হচ্ছে হয়নি, আপনি কি আজকে নট ইয়েট। সেটা তো আমরা কেমন ভাবে বলবো না। তো নরমালি আমাদের কিভাবে বলতে হয় যে তাকে যেন কি হার্ট না করা হয়, তাকে যেন হচ্ছে ডিমোরালাইজ না করা হয়। তো এই ক্ষেত্রে আপনি তাকে কিভাবে বলতে পারেন সেই প্রসেসটা আপনার সামনে আসবে। আমরা বলি হচ্ছে স্যান্ডউইচ মেথড। স্যান্ডউইচ মেথড মানে কি যে প্রথমে আপনি তাকে কিছু হচ্ছে তার ভালো দিকগুলা বললেন যে হ্যাঁ, আপনি তো এটা ভালো করেছেন। তাহলে স্যান্ডউইচের ধরেন একটা ফার্স্ট পার্ট থাকে, একটা মিডল পার্ট থাকে, আবার লাস্ট পার্ট থাকে। ২ টার মধ্যে সিমিলারিটি বেশি আর মিডল পার্টটা হচ্ছে কি আসল। তো আপনি তারপরে হচ্ছে বলবেন কি যে তার যেই ইমপ্রুভমেন্ট এর জায়গাগুলো আছে। এখন সেটা কি বলবেন যে আপনি এটা ভুল করেছেন এইভাবে? তা তো না। আপনি তাকে কি বলবেন যে এই জায়গাগুলো হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট এর জায়গা বা এখানে আপনার ল্যাকিংস ছিল। হ্যাঁ, আর লাস্টে হচ্ছে কি বলবেন? কিছু এনকারেজিং স্টেটমেন্ট যে হ্যাঁ, আপনি যদি আরেকটু চেষ্টা করেন তাহলে পারবেন। আপনার রিঅ্যাসেসমেন্ট এভাবে হয়। সেটাও হচ্ছে তার একটা এনকারেজমেন্ট এর একটা জায়গা। বা প্রতিষ্ঠান হচ্ছে নিয়মিত রিঅ্যাসেসমেন্ট এর আয়োজন করে। হুম? এখন আপনি আবার যে কম্পিটেন্ট হলো তাকে হচ্ছে ফিডব্যাক দিবেন না তাও না। তাকেও দিবেন। কারণ কম্পিটেন্ট অবশ্যই সে 100% সবকিছু পেরে কম্পিটেন্ট হয়েছে এমন তো না। তাকেও যতটুকু সম্ভব ফিডব্যাক দেয়ার দিবেন। এই আরকি। এটা আশা করি আমরা ক্লিয়ার। সবাই অ্যাসেসমেন্ট দিয়ে আসছি। এই ফিডব্যাক প্রসেসটার মধ্যে দিয়ে আপনি আসছেন এবং আপনি আ রিয়াল লাইফ এও হচ্ছে অনেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। এটা একটা জাস্ট আলাপ আলোচনার মতোই। এখানে মেইন কনসার্ন টা হচ্ছে যে তাকে যেন কোনভাবে হচ্ছে কি মানে হার্ট না করা হয় এবং একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে তাকে করা হয়। হ্যাঁ? আ আচ্ছা। You should also familiarize yourself with the duties and responsibilities of an assessor. তো আমরা অনেক ধাপে দেখে আসছি অ্যাসেসরের কাজ কি? আ এবং দেখেন approach and purpose of assessment method and technique. কিভাবে অ্যাপ্রোচ করবেন। তো অ্যাপ্রোচ এর কিছু ওয়ে তো এখানে দেয়া আছে। এবং আরেকটা হচ্ছে খুবই বড় একটা অংশ থাকে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা হচ্ছে আপনাদের ওই যে ক্লাসরুমে দেয়া ছিল। ওটা সবার কাছে কি আছে? এটা যেহেতু এভিডেন্স এর মধ্যে থাকে বইয়ে পাবেন না। তো এই কারণে হচ্ছে ওটা আলাদা করে দেয়া। এখন এই এগ্রিমেন্ট এর হচ্ছে ৬ টা পার্ট থাকে। আমরা একটু এটা দেখে নেই। কই গেল? হুম, এটা হয় না কেন? তারপর অন্য কিছু দিয়ে ওপেন করতে হবে। আরে ছবিটা ওপেন হলেই তো হয়। হুম, এই এটা কেমন কথা? আচ্ছা, এই স্ক্রিনশটটা মনে হয় এখানে আছে। আমি এটা একটু ওপেন করি। আমরা এটিতে দেখব, এভিডেন্স এ তো আবার দেখবই। কিন্তু এটা আসলে আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ অংশ, শুধু এভিডেন্স এর মধ্যে দেখলে আসলে হয় না। তো এখানে আপনার একটা কি আমরা দেখছিলাম যে অ্যাসেসরের আসলে মূল উদ্দেশ্য কি থাকে বা তার সেখানে দেখেন পারপাস অফ অ্যাসেসমেন্ট মেথড এবং কি টেকনিক নিয়ে যে সে আলোচনা করতে হয়। তো এখানে একটা মেইন পার্ট থাকে যখন আপনি অ্যাসেসমেন্ট শুরু করবেন আপনার ক্যান্ডিডেটদেরকে হচ্ছে কি এই এগ্রিমেন্টের সবগুলা পার্ট তাদেরকে হচ্ছে আপনার বলতে হয়। হুম? বলতে হয় মানে বলতে হয়। এখান থেকে যদি একটা পার্টও মিস করেন, আপনার ডেমনস্ট্রেশন এ হচ্ছে নট ইয়েট হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এমন রেকর্ড আছে। জাস্ট একটা বলে নাই নট ইয়েট। ঠিক আছে? তো এই প্রত্যেকটা পার্ট আমরা হচ্ছে দেখে আসছি ভাঙা। এখন জাস্ট একটু এক জায়গায় দেখি। এই কারণে হচ্ছে আপনাদের এটা আলাদাভাবে দেয়া আছে যে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা মুখস্থ না করেন, তাহলে সমস্যা হবে কি? ওখানে ভুলে যেতে পারেন। এটা জাস্ট মুখস্থ এই কারণে করতে বললাম যে না করলে হবে কি? ওখানে গিয়ে একটা স্টেপ আপনি ভুলে গেছেন, ওটা আপনি মিস করে ফেলছেন, আপনাকে নট ইয়েট দিয়ে দিবে। যে আপনার অ্যাসেসর পার্টে নট ইয়েট কেন? আপনি এগ্রিমেন্ট ৬ টা হচ্ছে কভার করতে পারেন নাই। তো এখন এই এগ্রিমেন্ট জিনিসটা কি? যে তারা যে অ্যাসেসমেন্টটা দিচ্ছে এনএসডি এর আন্ডারে একটা নির্দিষ্ট অকুপেশন এ, এখন সেখানে তাদের আপনার অ্যাজ অ্যান অ্যাসেসর হিসাবে যে কিছু দায়িত্ব ছিল,
এগুলো আপনি তাদেরকে মানে ডেলিভার করেছেন কিনা। দেখেন, এটা কিন্তু একজন ক্যান্ডিডেটের পয়েন্ট অফ ভিউ থেকে যে ক্যান্ডিডেট এই শিটটা তো আপনারা সবাই সাইন করে আসছেন নাকি? বলেন। এটা অপরিচিত লাগে? পরিচিতই লাগার কথা। কই আছেন আপনারা? জি স্যার, এটা পরিচিত। জি স্যার পরিচিত। তো এটা কিন্তু সবাই সাইন করে আসছেন। এখানে ইয়েস এর ঘরে টিক দিয়ে ডেট দিয়ে হচ্ছে কি সিগনেচার করে আসছেন। তো এখানে একজন অ্যাসেসর হচ্ছে যখন অ্যাসেসমেন্ট নেয়, এটা যে নট নেসেসারি যে আপনার একাধারে সবগুলো বলে তারপরে সাইন করাতে হবে এমন না। কথার মধ্যে হচ্ছে প্রত্যেকটা স্টেপ আপনার থাকতে হবে। তো প্রথমত কি ছিল? যে হ্যাভ দ্য কনটেক্সট এন্ড পারপাস অফ অ্যাসেসমেন্ট বিন এক্সপ্লেইনড। তো আমরা কিন্তু এটা জানি যে কনটেক্সট কি? যে তাকে হচ্ছে আপনি তার এনভায়রনমেন্ট এর সাথে পরিচিত করেছেন কিনা। হ্যাঁ? এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে হচ্ছে আপনাদের হচ্ছে অ্যাসেসমেন্ট এর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ল্যাব এখানে, ওয়াশরুম এখানে, এমার্জেন্সি হচ্ছে আপনারা কোথায় দিয়ে বের হবেন বা হচ্ছে তার পানি খাওয়ার ব্যবস্থা থাকতে পারে বা যা তার সুযোগ সুবিধা আছে সেই হচ্ছে এনভায়রনমেন্ট এ সবকিছু তাকে বলা হয়। পারপাস পারপাস অফ অ্যাসেসমেন্ট হচ্ছে কি? যে তার হচ্ছে কি এই অ্যাসেসমেন্ট এ দেওয়ার আজকের উদ্দেশ্য কি? সিম্পল। তো তাকে বলতে পারে যে সে হচ্ছে আরপিএল দিলে সে তার সার্টিফিকেশন দরকার বা সে রেগুলার দিলে সে একটা চাকরি দরকার। হ্যাঁ? বা তার সেখানে অকুপেশন কোনটার উপরে দিচ্ছে সেটাও আলোচনায় আসতে পারে। কোয়ালিফিকেশন হচ্ছে কি? যে তার ওই কোন লেভেলের সে অ্যাসেসমেন্ট দিচ্ছে। তার অকুপেশন তার সেটার ভিতরে কতগুলো ইউনিট অফ কম্পিটেন্সি থাকে। মানে তার পড়াশোনা রিলেটেড যে হ্যাঁ, আপনারা সব কি কভার করে আসছেন কিনা। এটা কোন কারণে মানে প্রয়োজনীয়? ওই যখন সেলফ চেক আপনি সাইন করতে দিবেন, আপনার অলরেডি যদি এটা এক্সপ্লেইন করা থাকে তখন তারা বুঝবে যে ও আচ্ছা, আচ্ছা। আমার তো এগুলো নিয়ে পড়ার কথা ছিল। হ্যাঁ, আমি তো এগুলো সব পড়ে আসছি। তাহলে আমি এখন টিক দিয়ে দেই। হ্যাঁ? আর প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট হচ্ছে কি? যে তার যে একটা কাজ থাকবে বা জব থাকবে বা একটা প্রজেক্ট থাকবে, সেটা হচ্ছে আপনি তাকে এক্সপ্লেইন করে দিতে হবে। হ্যাঁ? কারণ ওই যে বললাম যে ট্রেনার মানে ট্রেনিং সেন্টার হচ্ছে তাদেরকে সবকিছু হচ্ছে একদম শিখিয়ে দিবে। ওটা কিন্তু একজন অ্যাসেসরের হচ্ছে দেখার দায়িত্ব না। অ্যাসেসর সেদিন এক্সপ্লেইন করবে। তারপরে সে পারলে কম্পিটেন্ট, না পারলে নট ইয়েট কম্পিটেন্ট। সিম্পল। তাই না? এখন ট্রেনিং এর হচ্ছে কি আপনার ট্রেনিং সেন্টারের দায়িত্ব হচ্ছে যে তাকে ওই ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসাবে হচ্ছে গড়ে তোলা। বা যে কেউ যদি আরপিএল দেয় সে তো অলরেডি ইন্ডাস্ট্রি এক্সপার্ট। তাকে যদি আপনি একটা কাজ বুঝিয়ে দেন এবং সে সেটা না করতে পারে তাহলে সে তো আর এক্সপার্ট হলো না। এখন এখানেও একটা হচ্ছে আপনার আর্গুমেন্ট এর জায়গা আছে যে এনএসডি এর যেই হচ্ছে আপনার কারিকুলামে আসে বা যেইভাবে কোয়েশ্চেন গুলো আসে ওইটা একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট কে জাজমেন্ট করার জন্য হচ্ছে যথেষ্ট কিনা। হ্যাঁ, এরকম কথা হয়তো আপনারা শুনবেন। যে আপনি অ্যাসেসমেন্ট নিলেন, সে ওই প্রসেস দিয়ে বের হয়ে আসতে পারে নাই, তাকে নট ইয়েট দিলেন, তখন হচ্ছে এটা বলবে। তখন আপনার তো আসলে ওখানে কিছু করার নাই। আপনার কাছে একটা স্ট্যান্ডার্ড আছে। সে তাকে তো আর আপনি বাড়ি থেকে ধরে নিয়ে এসে হচ্ছে অ্যাসেসমেন্ট এ বসান নাই। এনএসডিও কাউকে হচ্ছে বলে নাই। সে যে স্ট্যান্ডার্ড এ অ্যাসেসমেন্ট দিতে এসেছে, ওই স্ট্যান্ডার্ড সে মিট না করতে পারলে নট ইয়েট হবে, এটাই স্বাভাবিক। তাই না? কি বলেন? এখানে কারোর আছে? দ্বিমত আছে নাকি? আমরা অনেকে আরকি শুনি তো এই কারণে হচ্ছে বললাম বিষয়টা। না স্যার, কোনো দ্বিমত নেই। আচ্ছা, তো দেখেন এটা আপনি এক্সপ্লেইন করবেন এরপরে হচ্ছে কি বাকিটা তার দায়িত্ব। আমাদের এমন এক্সপেরিয়েন্স আছে যে একটা হচ্ছে কেয়ার গিভিং এরই আমাদের একটা অকুপেশনের ফার্স্ট হচ্ছে ব্যাচ আমরা ছিলাম। হ্যাঁ? তো ওইটার অ্যাসেসমেন্ট বাংলাদেশে হয় নাই। তো তখন কি করলো? অ্যাসেসর এসে আমাদের একদম এভরিথিং হ্যাঁ? আ জবে হচ্ছে কি করতে হয় এটা বলে দিল। এখন সে তো হচ্ছে কি সেই ইন্ডাস্ট্রি এক্সপার্ট। সে আমাদেরকে একেকজনকে একেক সিনারিওতে হচ্ছে কোয়েশ্চেন করেছে, ওখানে কাজ দিয়েছে। এখন এটা এমন না যে হচ্ছে জব শিটটা কিভাবে হচ্ছে আপনি কাজগুলো করবেন একবার যদি দেখিয়ে দেন, আপনি আর হচ্ছে কি কাউকে আলাদাভাবে ধরতে পারেন না। ওই যে আমরা কিন্তু করে আসছি যে হচ্ছে আপনার সেই ইউনিটটা যে কোয়েশ্চেনে আসছে, যে ইউনিট থেকে একটা জব আসছে ওখানে আপনি সবই ধরতে পারেন। ওটা আপনার মানে এখতিয়ারে আছে। এই হচ্ছে বিষয়। আ তারপর অ্যাসেসমেন্ট প্রসিডিউর এভিডেন্স টু বি কালেক্টেড। তো এটাও সিম্পল একটা বিষয় আমরা সবসময় বলি যে রিটেন ডেমনস্ট্রেশন ওরাল এইসব হবে। কিভাবে এভিডেন্স নেয়া হবে। এটা আমরা স্টুডেন্টদেরকে কনফার্ম মানে ইয়ে করি। হ্যাঁ? হচ্ছে জানিয়ে দেই। রাইটস টু আপিল সিস্টেম। আপিল সিস্টেম আপনাদের বইয়েও সামনে আছে। তো আপিল সিস্টেমটা তাদেরকে বলেছেন কিনা। আরেকটা হচ্ছে কি স্পেশাল নিডস টু বি কনসিডারড ডিউরিং অ্যাসেসমেন্ট যে তার কোনো স্পেশাল নিড আছে কিনা। হ্যাঁ? কোনো বিশেষ প্রয়োজনীয়তা আছে কিনা। আমরা গতকালকে আলোচনা করলাম যে তার স্পেশাল নিড বলতে যে আপনি তাকে তার প্রয়োজন অনুযায়ী রিজনেবল অ্যাডজাস্টমেন্ট প্রোভাইড করেছেন কিনা এটা আপনার হচ্ছে গিয়ে এনশিওর করতে হবে। তো এই কথাগুলো যখন আপনি বলে শেষ করলেন, এরপর হচ্ছে তাকে কি বলি আমরা? যে আপনার যেহেতু এই কথাগুলো আপনাদেরকে আমি জানিয়েছি এবং কি আপনারা বুঝেছেন, শুনেছেন। এখন হচ্ছে এই এগ্রিমেন্টটাই হচ্ছে গিয়ে আপনি টিক দিবেন এবং হচ্ছে এখানে সাইন করবেন। তো তাতে করে কি হবে যে পরবর্তীতে কোনো ডিসপিউট হলে তখন তাকে এই এগ্রিমেন্ট দেখিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ, আপনাকে এই সবকিছু বলা হয়েছিল। এরপরে কেউ এটা বলতে পারবে না যে আমি জানি না কাজটা কিভাবে করে।
হ্যাঁ, মানে করার কথা ছিল অ্যাসেসমেন্টের হচ্ছে পরিবেশ অনুযায়ী। আমি তো জানতাম না যে আমার যে আপিল করার হচ্ছে একটা সুযোগ আছে। আমি তো হচ্ছে জানতাম না যে আমার হচ্ছে হাতে ব্যথা, আমি এটা বললে হয়তো আমাকে একজন কি লিখে দেওয়ার জন্য লোক হায়ার করা যেত। এখন কি আপনি এটা তাকে আগে বলে দিছেন, হ্যাঁ? তো এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। কারণ অ্যাসেসর পার্টের যেমন প্রত্যেকটা ডেমনস্ট্রেশন এর একটা মেইন ইয়ে থাকে, হ্যাঁ? এই অ্যাসেসর পার্টের মেইন হচ্ছে এইটা। যে আপনার এখান থেকে যদি স্টেপ গুলো ফলো না করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার এটা ধরেই রাখবে যে নট ইয়েট। আর ট্রেনার পার্টে হচ্ছে যে আপনার একটা ইয়ে থাকবে, স্লাইড থাকবে। ওখান থেকে কয়েকটা মানে মেইন বিষয় হচ্ছে আপনার সেশনে অন্তর্ভুক্ত রাখতেই হবে। তো ওইটা আমরা ট্রেনারের সময় আলোচনা করব। এটুকু সবাই আশা করি ক্লিয়ার। আর ছবিটা সেই দেয়া আছে, ওইটা আপনারা হচ্ছে ইয়ে করে নিয়েন। মুক্ত করতে হবে স্যার, বুঝি নাই? সেই মুখস্থ এটা কিন্তু প্রশ্ন না, এটা হচ্ছে স্টেপ। আমি কিন্তু যে ব্যাখ্যা করে দিলাম। এখন যদি ধরেন আপনি আমারটা শুনলেন, আপনি মনে রাখতে পারলেন খুবই ভালো। যদি নাও রাখতে পারেন অন্তত ওখানের হচ্ছে স্টেপ গুলো যদি মুখস্থ করেন, তাহলে হচ্ছে যখন আপনি ব্যাখ্যা করবেন তখন আপনার ধরেন কোনটা ছুটে গেছে সহজেই ধরতে পারবেন। আরেকটা জিনিস বলি যে আপনারা অনেক সময় ভাবেন কি যে মুখস্থ করা মানে আমার এই পুরো ওয়ার্ডটা মুখস্থ করতে হবে। তা তো না। এটার মধ্যে কিওয়ার্ড কোনটা? কনটেক্সট, তাই না? এটার মধ্যে কিওয়ার্ড হচ্ছে কোনটা? ইউনিট অফ কম্পিটেন্সি, নাকি বলেন? এইভাবে তো মনে রাখতে পারেন। প্রজেক্ট বেসড, তারপরে হচ্ছে কি অ্যাসেসমেন্ট প্রসিডিউর, তারপরে হচ্ছে কি আপিল সিস্টেম, এরপর একটা স্পেশাল নিডস। এইভাবেও তো আপনি মনে রাখতে পারেন যে আপনার সিরিয়াল নট নেসেসারি হচ্ছে এইভাবে বলতে হবে। আপনার হচ্ছে কি এই জিনিসগুলো আপনি কোনটা যেন মিস না করেন অ্যাসেসমেন্ট যখন হচ্ছে আপনি ডেমনস্ট্রেশন দিবেন। হ্যাঁ? এই কারণে এটা জানা থাকা উচিত। আর আপনার যেহেতু এভিডেন্স এর অংশ, এটাও হচ্ছে কোনটা কি আপনার যখন এভিডেন্সটা নিয়ে আলোচনা হবে, অ্যাসেসর কোয়েশ্চেন করবে তখন তো বলতে পারে যে আচ্ছা এইটা হচ্ছে কি বুঝায়? তাই না? যে এইটা কি বুঝায়? যে এখানে যে লেখা আছে যে আন্ডারস্ট্যান্ড অ্যাসেসমেন্ট প্রসিডিউর, এটা হচ্ছে কি বুঝায়? তখন এই যে আমরা ব্যাখ্যা আলোচনা করলাম আপনি করে ফেলবেন। এই, ঠিক আছে? সবাই আশা করি এটা ক্লিয়ার। খুব কঠিন কোনো বিষয় না। আমাদের অ্যাসেসমেন্ট এর মানে খুব পরিচিত জিনিসগুলো এখানে আলোচনা আছে। কোথায় আছেন আপনারা? আজকে তো চুপচাপ কেন? জি স্যার আছে স্যার। আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? এই যে অ্যাপ্রোচ পারপাসেস, হ্যাঁ? প্ল্যানিং এন্ড অর্গানাইজিং অ্যাসেসমেন্ট। এটার একটা জিনিস আছে দেখেন, এই জিনিসটা সাধারণত আলোচনা হয় না। আমি আরকি চাচ্ছিলাম যে এটা এখন মানে নতুন অ্যাসেসরদের হচ্ছে পারফরম্যান্স দেখে অনেক সময় এটা আসে যে সে তো অ্যাসেসমেন্ট নিতে পারে না। এখন আসলে আমাদের এই সিবিটি এর কোর্স গুলার ইয়েতে বইয়ে আসলে এইভাবে কিন্তু বলা নাই যে এক্সাক্টলি আপনি কোন স্টেপে কি অ্যাসেসমেন্ট করবেন, হ্যাঁ? কাজগুলো করবেন। এখন দেখা যায় যে ডেমনস্ট্রেশন এ পাস করার জন্য আমরা যতটুকু করাই অতটুকু আপনি পার হয়ে আসবেন সিবিটিএ থেকে। মানে অ্যাসেসমেন্ট থেকে। কিন্তু আসলে আ প্ল্যানিং এন্ড অর্গানাইজিং বলতে কিন্তু আসলে একটা অ্যাসেসমেন্ট এ আপনি গিয়ে সেখানেও একটা প্ল্যানিং এর বিষয় থাকে যে আপনি রিটেন কখন নিবেন, ডেমো কখন নিবেন বা সেখানে হচ্ছে আপনার স্টুডেন্টের সাথে কতক্ষণ আপনি ব্রেক দিবেন। এটাও কিন্তু একটা প্ল্যান। হ্যাঁ? আপনি যদি এখানে হচ্ছে গোলমাল করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ৫ টার অ্যাসেসমেন্ট গিয়ে শেষ হবে ৮ টায়। ঠিক আছে? তো এটা একটা প্র্যাকটিসের বিষয়। তো আজকে যেহেতু সময় শর্ট, আপনারা হচ্ছে এটা একটু নোট করে রাখতে পারেন। আমি আ আগামী ক্লাসটাও তাহলে হচ্ছে অ্যাসেসর আ ইয়েদের ওই ডেমোটা আমি একটু আলোচনা করবনি। নাকি আজকেই করব? আচ্ছা যাক, আজকে শেষের দিকে সময় থাকলে এইটুকু আমি শর্টকাট আলোচনা করে ফেলব। কারণ এটাও আপনাদের হচ্ছে দরকার আছে, হ্যাঁ? আচ্ছা, রেকর্ডিং রেজাল্ট এটা তো আমরা জানি যে হচ্ছে রেজাল্ট হচ্ছে রেকর্ড করতে হয়। ওখানে কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট এগুলো হবে। আবার একটা রেজাল্ট শিটে তুলতে হবে। রিভিউ অ্যাসেসমেন্ট মেথড এন্ড প্রসেস এটা যেটা বললাম যে প্রসেস লাগতে পারে, নাও লাগতে পারে। আচ্ছা, এখানে তো হচ্ছে আমরা এগুলো আলোচনা করাই হয়েছে। The judgment you make about assessees will affect them significantly. You have a responsibility to ensure free consent and confidentiality. এখন ফ্রি কনসেন্ট টা কি? যে তাদের কাছ থেকে আমরা হচ্ছে কি অনুমতি নিলাম। তো ওটার ফার্স্ট স্টেপ কিন্তু এই যে আমরা এগ্রিমেন্ট টা হচ্ছে করেছি। হ্যাঁ? যে এখন আপনার অ্যাসেসমেন্টটা হচ্ছে কখন হচ্ছে, কিভাবে হচ্ছে এইসব ডিটেইলস হচ্ছে তাদেরকে আপনি দিলেন। নট টু বি প্রেশার টু আন্ডারটেক দ্যা অ্যাসেসমেন্ট। এই যে এটার একটা আমার এক্সাম্পল মাথায় আসলো যে আপনার একটা অ্যাসেসমেন্ট ওই যে বললাম না যে অনেকে হচ্ছে চলে গেছে। এখন বলছেন যে স্যার আমরা চলে যেতে চাই। হ্যাঁ? এখন তখন আবার আরেকজন বলতেছেন যে হচ্ছে মানে চলে গেল এইভাবে, মানে এটা একটা আসে না? যে অ্যাসেসমেন্ট মাঝপথে চলে যাচ্ছে। তো অ্যাসেসর তখন বললেন যে আমরা তো আসলে বাধ্য করতে পারি না অ্যাসেসমেন্ট দিতে। আপনার মনে হতেই পারে যে হচ্ছে আমি আর অ্যাসেসমেন্ট এর কার্যক্রমে অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমি এখন কি এই পর্যন্ত আমার শেষ। আমি বাকিটা আর করব না।
তো তখন কি অ্যাসেসর তাকে বাধ্য করতে পারেন না। এটাই বলছে যে নট টু বি প্রেসার টু আন্ডারটেক দ্য অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্ট আপনি রেজিস্ট্রেশন করেছেন তো আপনাকে দিতেই হবে, না ওই রুম থেকে বের হতে দিব না, ওরকম কিছু না। কেউ যদি চায় সে তার অ্যাসেসমেন্ট যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে সে চলে যেতে পারে। যেহেতু কি মেইনলি এটা হচ্ছে একটা অ্যাডাল্ট লার্নিং সিস্টেম, আপনার এখানে সবাই অ্যাডাল্ট, সবাই এসে হচ্ছে আপনার নিজে নিজ ইচ্ছায় ক্লাস করবে, নিজ ইচ্ছায় অ্যাসেসমেন্ট দিবে। সে রেজিস্ট্রেশন করলে সে নিজ ইচ্ছায় হচ্ছে তার যখন প্রয়োজন মনে হবে সে অ্যাসেসমেন্ট দিবে। এই আপনাদের সিবিটি এর হচ্ছে এই টুইস্টনেও হচ্ছে কি আপনারা এমন সুযোগ পান যে আপনি কোর্স শেষ করা মানে হচ্ছে আপনাকে পরের ব্যাচে হচ্ছে বাধ্য করবে অ্যাসেসমেন্ট দিতে, এমন কিন্তু না। আপনি তারপরের হচ্ছে অ্যাসেসমেন্ট দিতে চাচ্ছেন না ডেটে, আপনি তার নেক্সট ডেটে হচ্ছে অ্যাসেসমেন্ট দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটা আমরা বুঝি। আর কনফিডেনশিয়ালিটি হচ্ছে কি গোপনীয়তা। আপনার যে রেজাল্টটা আছে এটা অনেকে দেখবেন যে ফেসবুকে আপলোড করে দেয় রেজাল্ট শিটটা। তো ওইটা অনেকের জন্যই আপনার যাদের রেজাল্টটা খুব একটা আশার মানে জনক হয়নি, তাদের জন্য কিন্তু ওটা কিছুটা এম্বারাসিং, তাই না? যে আপনি নটেড হয়েছেন ওইটা সেই প্রতিষ্ঠান হচ্ছে পোস্ট দিয়ে পুরা বাংলাদেশকে জানায় দিল। তো দরকার নাই। হ্যাঁ, কিপ সিকিউর সেটা হচ্ছে কি আপনার গোপনীয়তার সাথে রেখে দিবেন। আবার এখানে ইয়ের বিষয়টাও আসে আপনার যে টুলস গুলা, তো ওইটা আমি একটু আলোচনার মধ্যে বলব যে কিভাবে অ্যাসেসমেন্ট প্রসিডিউর এর মধ্যে টুলস এর হচ্ছে সিকিউরিটি মেইনটেইন করবেন বা আদার্স যা, যা আছে। তো এটুকু তো আমরা সবাই ক্লিয়ার যে অ্যাসেসরের কাজ কি, কি। তো এখান থেকে এটা কিন্তু জাস্ট আলোচনাই করলাম। আমি বলছি না যে এগুলো সব মুখস্থ করতে হবে। কিন্তু আপনার এগুলো জানা থাকলে যেন রিটেন এ আসলে একটা ওভারঅল ধারণা থাকলে আপনি দিতে পারবেন এবং এটা প্র্যাকটিসে বারবারই আসবে যে এখানে কি, কি বিষয় হচ্ছে আছে। হ্যাঁ? এই দেখেন কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট আবার আসছে, এটা আমরা তো জানি। ইনফর্মিং ক্যান্ডিডেট এটাও হচ্ছে স্টেপস এর মধ্যেই পড়ে। এটা আপনাকে আসলে রিটেন এ আসার মতো কোয়েশ্চেনও না। যে কিভাবে অ্যাসেসমেন্ট, এটা একটা জিনিস দেখেন, অনেক সময় দেখবেন যে হচ্ছে রেজিস্ট্রেশনটা অ্যাসেসমেন্ট এর দিনে হচ্ছে এটা অনেক জায়গায় দেখবেন লেখা আছে। একসময় ছিল, কিন্তু এখন হচ্ছে দেখেন এই যে আমার আগামীকালকের অ্যাসেসমেন্ট এর মেসেজ কিন্তু একটু আগে আসলো। তার মানে অলরেডি তাদের রেজিস্ট্রেশন সবকিছু কমপ্লিট, অ্যাসেসর অ্যাসাইন সব কমপ্লিট। মানে আগে এরকম ছিল যখন ওইভাবে অনলাইন সিস্টেম ছিল না। ওইখানেই হচ্ছে সবার আপনার স্টুডেন্টদের হচ্ছে ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করে অ্যাসেসমেন্টটা শুরু করত। তো এখন আসলে ওরকম নাই। যে আপনার ক্যান্ডিডেটদেরকে আপনি অ্যাসেসর হিসাবে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য হচ্ছে দিতে হবে। বাকিগুলো দেখেন এটা কিন্তু আমরা এই এগ্রিমেন্টের মধ্যে দেখে আসলাম, নাকি বলেন? হ্যাঁ? অ্যাসেসরের কাজ কি এটাও হচ্ছে আপনি এগ্রিমেন্টের পার্ট গুলো যদি বলেন, তখন আমরা সাধারণত বলি যে হচ্ছে আজকে সারাদিন আপনাদের সাথে আমরা অ্যাসেসমেন্ট কার্যক্রমে থাকবো। আমার নাম এই। আমি আমি হচ্ছে কি আপনাদের NSD সার্টিফাইড অ্যাসেসর। আমাকে আজকে সারাদিনের জন্য আপনারা পাশে পাবেন। এসব তো আমরা তখন বলি। কতক্ষণ ধরে অ্যাসেসমেন্ট নিবে, কখন তারা কাজ শুরু করবে, অথবা কি তাদেরকে আপনি ওরালে নিবেন বা রিটেন এ নিবেন, কোন ধরনের কোয়েশ্চেন করবেন। এগুলো আমরা হচ্ছে কি সবসময় অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে ধাপে, ধাপে এগুলো বলে থাকি। তো এটা আমরা যখন ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করব সবকিছুই আমাদের জানা হবে। এখন এখান থেকে আমি বলতে পারি যে স্টেপস যেহেতু দেয়া আছে সবগুলো মুখস্থ করেন। কিন্তু আসলে ওটা খুব একটা মানে হবে না। মনে থাকার কথা না। হ্যাঁ? তো এই কারণে আপনারা হচ্ছে একটু মানে নিজেরা একটু পড়েও নিয়েন এবং যখন ডেমনস্ট্রেশন এর হবে অন ক্যাম্পাস হচ্ছে ক্লাসগুলো হবে তখন ওখান থেকে নোট করে নিলে আরো বেটার। বা আমরা একটু পরে এটা আলোচনাই করব। যে হচ্ছে কিভাবে, কিভাবে অ্যাসেসমেন্ট এর প্রসিডিউর টা হয়। হ্যাঁ? আ তো এটা আপনাদের এই পার্টটার জন্য অনেকে যেটা করায় আপনাদের হচ্ছে ২ নাম্বার বইটা হচ্ছে পড়ায়। যে আপনার ইনক্লুসিভিটি, যে আপনার সব ধরনের ক্যান্ডিডেট, ট্রেইনি সবাইকে নিয়ে হচ্ছে আমরা কিভাবে একটা ট্রেনিং হচ্ছে বা অ্যাসেসমেন্ট পরিচালনা করতে পারি। মানে এখানে কেউ যেন আ বাদ না পড়ে যায়। বাদ না পড়ে যায় মানে হচ্ছে কেউ যেন পিছিয়ে না পড়ে। হ্যাঁ? এই যে ইন্ডিজেনাস মানে কি? যে হচ্ছে যারা আদিবাসী আছে তাদের বিভিন্ন ধরনের ইস্যু থাকতে পারে। তাদেরকে বিভিন্নভাবে আপনার হেল্প করা লাগতে পারে। আমরা কিন্তু পার্ট বাই পার্ট এগুলো আগে দেখে আসছি যে স্পেশাল নিড কাদেরকে দেওয়ার প্রয়োজন হতে পারে। কারোর বয়সের কারণে, কারোর বয়স খুব বেশি, কারোর বয়স খুব কম হতে পারে। হ্যাঁ? জেন্ডার ইস্যু হতে পারে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার হচ্ছে কি লেখাপড়ার স্টেজ এমন অবস্থায় তাকে হচ্ছে কি আপনার হেল্প করা লাগছে। ডিসেবিলিটি এটাও তো আমরা আলোচনা করে আসছি। লো লেভেল অফ লিটারেসি ওটাও হচ্ছে আপনার ওই এডুকেশন এর মধ্যেই পড়ে। এবং আরো কি, কি হতে পারে? ইন্ডিজিনাস তো আছে, ক্যান্ডিডেট উইথ লো ল্যাঙ্গুয়েজ, লো লিটারেসি, নিউমেরিসি এটাও আপনারা আগে দেখছেন। ওল্ডার ক্যান্ডিডেট ওটা এইজ এর মধ্যে পড়ে। শুধু ওমেন দিয়ে রাখছে। এটা যদিও এখনকার যুগে খুব একটা আপনার না, যে মানে মহিলা মাত্রই হচ্ছে তার কোন ধরনের হেল্প এর দরকার আছে। কিন্তু হতে পারে যে কোন একটা কনটেক্সট এ আপনার সে হচ্ছে কি নারী বলে তাকে আপনার কোন ধরনের স্পেশাল নিড প্রোভাইড করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ?
ক্যান্ডিডেট ফ্রম রুরাল অর রিমোট এরিয়া। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা যখন ঢাকার বাইরে অ্যাসেসমেন্ট নিতে যাবেন, এটা খুবই একটা কমন সিনারিও যে ওখানকার কোশ্চেন আপনার কি ক্যান্ডিডেটটা হচ্ছে কোশ্চেন সহজে বুঝতে পারছে না। কারণ তাদের ওই ইংলিশ বোঝার হচ্ছে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কিছুটা হচ্ছে কম থাকে। সাধারণত হচ্ছে ঢাকার স্টুডেন্টের তুলনায়। কারণ তাদের সবসময় ছোটবেলা থেকে স্কুলে পড়ে আসা বা হচ্ছে তাদের সামাজিক কালচারে হচ্ছে ইংলিশের যে ইউজটা থাকে, ওই তুলনায় ঢাকার বাইরে গেলে এটা হচ্ছে আপনারা একটু ল্যাকিংস লক্ষ্য করবেন। তো তখন ওইভাবে হচ্ছে কি আপনার এই যে গ্রুপ ফর হুম অ্যাডজাস্টমেন্ট মে নিড টু বি মেড, যে তাদেরকেও আপনার কি কিছু ধরনের অ্যাডজাস্টমেন্ট দেয়া লাগতে পারে। আমি যেটা করি যে হচ্ছে যদি এরকম দেখা যায় যে মেক্সিমামেরই কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কোয়েশ্চেনটাই হচ্ছে একবার রিপিট করে বলে দেই যে এটা করতে বলেছে, এটা। তাহলে কি সবার জন্য হয়ে গেল সুবিধা। হুম? এরকম যদি প্রয়োজন পড়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ক্যান্ডিডেটস উইথ ডিসেবিলিটি এটাও আছে, লো লেভেল অফ আচ্ছা একই কথা। রিসেন্ট রিটার্নিস টু দ্য ওয়ার্কফোর্স, এটা হচ্ছে কেউ যদি আরপিএল দিতে আসে যে সে অনেকদিন কাজ করতো, এখন কাজের বাহিরে আছে, সে এখন একটা অ্যাসেসমেন্ট দিতে চায়। এখন তার হতেই পারে যে আপনি তাকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ধরে নিয়ে ডিল না করে, হতে পারে যে তার আসলে এখানে হেল্পের কিছু দরকার। হ্যাঁ? যে সে আসলে যেহেতু অনেকদিন ইন্ডাস্ট্রির বাইরে আছে, তাকে কিছুটা এক্সপ্লেইন করে দেয়া বা কাজগুলো বুঝিয়ে দেয়া বা এখনকার যেই হচ্ছে ট্রেন্ড চলছে সেটার সাথে পরিচয় করিয়ে দেয়া, এটা আপনার প্রয়োজন পড়তে পারে। তো এখান থেকে আমরা কি দেখলাম? যে আমাদের পসিবল হচ্ছে কি তাদেরকে আ আ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট প্রোভাইড করা লাগছে। হ্যাঁ? তাদেরকে হচ্ছে আমাদের একটু নামগুলো মানে পরিচয় করিয়ে দিল। তো এখন এটা যেহেতু আমাদের ওইভাবে মাথায় নাও থাকতে পারে, শুধু ডিসেবিলিটি টাই আমরা সাধারণত বুঝি। বাকিগুলা একটু আপনারা যদি মুখস্থ করেন এটা ভালো হবে। যদি আসে এখান থেকে যেন ৪-৫ টা বা ৬ টা আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ? এজ, জেন্ডার, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ডিসেবিলিটি, লো লেভেল অফ লিটারেসি এবং বাকি এখানে যা আছে এটার থেকে ৫-৬ টা আপনার দিলেই এনাফ। যদি আসে যে কাদেরকে আমরা হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট প্রোভাইড করি বা এটাকে আরো অন্যভাবেও হচ্ছে দিতে পারে। বা যেকোনো এখান থেকে একটা হচ্ছে পয়েন্ট নিয়ে তুলে দিল যে এই এদেরকে হচ্ছে আমরা কি ধরনের সুবিধা প্রদান করতে পারি। হ্যাঁ? তো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট লিখলেন এবং সাথে হচ্ছে কি এই যে এখানে যে কিছু এক্সপ্লেইন করা আছে স্ট্র্যাটেজি, এটা যদি আপনি একবার পড়ে নেন আশা করি আপনার ধারণা হয়ে যাবে। আর যেহেতু সবাই মোটামুটি আপনার এক্সপার্ট মানুষ, তো এখান থেকে একটা আপনাকে যদি বলে যে ডিসেবল পারসন কে আপনি কিভাবে হেল্প করবেন, তো সেখানে তার সিনারিও অনুযায়ী আপনি কিভাবে সেটার সলিউশন হতে পারে আশা করি সবাই এটা ইনস্ট্যান্ট ওখানে করতে পারবেন। হ্যাঁ, তো এর জন্য এখানে আসলে বই থেকে মুখস্থ করার কিছু নাই। জাস্ট একবার পড়ে নিলেই এনাফ। ঠিক আছে। তো এখানে এই যে কিছু ওয়ে দেয়া আছে কিভাবে আপনি হচ্ছে সেগুলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এর হচ্ছে করবেন। তো খুব একটা প্রয়োজন নাই। এগুলো আমরা কি মোটামুটি জানি, হ্যাঁ? আচ্ছা এই যে একটা মেইন পয়েন্ট হচ্ছে যেটা ছিল আপিল প্রসেস। তো আপিল প্রসেস এখন এখন হচ্ছে মানে রিসেন্ট এনএসডি এর হচ্ছে যেটা চলছে আপিলের সিস্টেমটা, সেটা হলো আপনি তাদেরকে জানালেন যে আপনাদের হচ্ছে কি অ্যাসেসমেন্ট আ হচ্ছে রেজাল্ট পাবলিশ হলো। এখন তার হচ্ছে কি রেজাল্টটা তার মনোপুত হয়নি। তাহলে সে আপিল করতে পারে। মানে হচ্ছে কি আপিলের বাংলা কি জানো? আ আপিলের বাংলা কি? এই তো চিন্তা করি। হ্যাঁ, আবেদন স্যার, আবেদন করা। আবেদনই? এটুকু তো হ্যাঁ, আবেদন। পুনরায় আবেদন করা স্যার, মানে যে ডিসিশন হয়েছে তা পুনরুক্ষণ করা। আপিলের বাংলা আপিলই আসে। আ আচ্ছা প্রার্থনা, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, আবেদন, প্রার্থনা, নিবেদন। এই যে নিবেদন এটা একটু সুন্দর হয়। অবশ্য নিবেদনের ফার্স্ট ইংলিশ ওয়ার্ড আছে হচ্ছে পিটিশন। আচ্ছা যাই হোক, আপিল আমরা সবাই বুঝি যে আপিল করা। তো এখন তখন হচ্ছে আমরা কি বলি যে আপনি আপিল করতে পারেন, হ্যাঁ? মানে কার এগেইনস্ট এ আপিল করবে? অ্যাসেসরের এগেইনস্ট এ নাকি ডিসিশনটার এগেইনস্ট এ? তাই না? তো এখানে অবশ্যই সবসময় হচ্ছে আপনার কি বলে দিতে হবে যে অ্যাজ অ্যান অ্যাসেসর আপনি একজন সার্টিফাইড। অনেক সময় হবে যে আপনার বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট বা প্রতিষ্ঠান ক্ষেত্রে যে আপনি আসলে ভাই কোন মানে দক্ষ বা অভিজ্ঞ বা হচ্ছে যোগ্য মানুষ যে আপনি এখানে এসে তাকে নট ইয়েট দিলেন। হ্যাঁ? তো তখন আপনার কি করবেন? আপনার তখন ওখানে স্ট্যান্ড নেয়ার হচ্ছে জায়গা তো অবশ্যই আছে। যে এনএসডিএ তো হচ্ছে আপনার হচ্ছে চেহারা দেখেই কম্পিটেন্ট করে নাই, তাই না? এনএসডি এর একজন সার্টিফাইড অ্যাসেসর এসে আপনি যেই কাজটার জন্য যোগ্য আপনাকে কম্পিটেন্ট করেছে। তো ওখানে কোনো ডাউট নাই। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাস, আপনার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ওগুলো কোনো কিছু ম্যাটার করে না। এখন ডিসিশনটা কিসের এগেইনস্ট এ হবে? যে আপনি একটা ডিসিশন দিয়েছেন। এটা যেহেতু কি আমাদের একটা প্রফেশনাল হচ্ছে একটা অ্যাসেসমেন্ট। যে এখানে হচ্ছে কারোর কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের সুযোগ নাই।
তো আপিলটা কার এগেইনস্টে হয়? আপনার ডিসিশনের এগেইনস্টে হতে পারে। যে তার মনোপুত হলো না যে না আমাকে কম্পিটেন্ট দেয়া দরকার ছিল, সে নটেড দিয়েছে বা আ কয়েকটি স্টেপে ছিল। তো আমি হয়তো কিছু জায়গায় আমি অন্তত পার করে আসতে পারতাম। তো সে আপিল করতে পারে। তো সেই প্রসেসটা কি? যে ওই দিনই অ্যাসেসর এবং বোর্ড প্রতিনিধি উপস্থিত থাকাকালীন সময়ে সে হচ্ছে কি এটা একটা ফর্ম হয়। সেটা সাধারণত অ্যাসেসরদের কাছে থাকে না। বোর্ড প্রতিনিধিকে আপনি বলবেন, উনি ম্যানেজ করে দিবেন। তো বোর্ড প্রতিনিধির কাছে তারা আপিল করবে। এটাও না যে ক্যান্ডিডেট এসে বলবে যে আমার আপিলের প্রয়োজন। কার মাধ্যমে? তার একটা মাধ্যম লাগবে যে ওইখানের যে সেন্টার ইনচার্জ থাকবে, হ্যাঁ? সে প্রিন্সিপাল হতে পারে, সে ম্যানেজার হতে পারে। তার মাধ্যমে হচ্ছে বোর্ড প্রতিনিধি বরাবর আপিল করবে। এবং সেটা কি অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে অ্যাসেসর এবং বোর্ড প্রতিনিধি সেন্টারে উপস্থিত থাকাকালীন সময়ের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে যদি তারা চলে যায় তখন কোন ধরনের আপিল আর গ্রহণযোগ্য না। হ্যাঁ? তো এরকম হচ্ছে ডিসপিউট আছে। আমার কাছে হচ্ছে আছে। তো বোর্ড প্রতিনিধির একদম সরাসরি হচ্ছে ইনস্ট্রাকশন কি ছিল? যে আজকের মধ্যে মানে হচ্ছে ক্যা ক্যা সেন্টার ত্যাগ করা সময় পর্যন্ত যদি তারা আপিল করে তো করল। না করলে হচ্ছে কি পরে কোন ধরনের আপিল অ্যাকসেপ্ট হবে না। তো এটাই এখন পর্যন্ত রুলস। তো এখানে মোটামুটি হচ্ছে কিছু আপিল নিয়ে কথা লেখা আছে যে হচ্ছে তাদেরকে আপনি হচ্ছে জানাবেন। এটা হচ্ছে এখানের মেইন বিষয়। তো এখন আপনি হচ্ছে যখন ডেমনস্ট্রেশন এর সময় বলবেন যে আপিল করতে পারেন, তখন অ্যাসেসর আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে হচ্ছে আচ্ছা উনাদের তো বলছেন যে হচ্ছে আপিল করতে। এখন আপিলটা আসলে কখন কিভাবে করবে? তো এটা হচ্ছে বলে রাখলাম। এটা সবচেয়ে হচ্ছে কি আপডেট আপনার হচ্ছে নলেজ। আগে এরকম ছিল ৭২ ঘন্টা, ৪৮ ঘন্টা, ২৪ ঘন্টা যে এত সময়ের মধ্যে হচ্ছে আপিল করতে হবে। ঠিক আছে? এটা সবাই ক্লিয়ার। এটা কিন্তু কোথাও লেখা নাই। এটা আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। যে ঐদিন স্যার, উপস্থিত থাকাকালীন সময় আপিল করতে হবে। ক্লিয়ার? আবার একটু বলেন স্যার, মানে সেন্টার প্রিন্সিপাল বা ম্যানেজার সাথে করে নিয়ে বোর্ড প্রতিনিধির নিকট আপিল করবে? এই তো বলেই তো দিলেন। হ্যাঁ, প্লিজ মানে সেন্টার ইনচার্জ কে হচ্ছে কি ভায়া করে মানে সেন্টার ইনচার্জ এর মাধ্যমে বোর্ড প্রতিনিধি বরাবর হচ্ছে আপিল করবে এবং অ্যাসেসর এবং বোর্ড প্রতিনিধি উপস্থিত থাকাকালীন সময় সেদিনের রেজাল্ট দিয়ে হচ্ছে যদি তারা সেন্টার পরিত্যাগ করে তাহলে আর পরে কোন ধরনের আপিল গ্রহণযোগ্য না। এখন এটা হচ্ছে তার ওই ডিসিশনের এগেইনস্ট এ আপিল এটা হতে পারে। এখন যদি এমনই হয় যে কোন খুবই গুরুতর কোন বিষয় এমন না যে এরপর এনএসডি এর কাছে গেলে হচ্ছে আপনাকে মানে ঢুকতেই দিবে না। ওরকম কিছু না। পরে যদি কোন ধরনের থাকে ওটা তো আপনি জানাবেন। কিন্তু মানে নরমালি হচ্ছে যেই আপিল প্রসেসটা আছে আপনারা প্র্যাকটিস যেটা করবেন বা হচ্ছে ডেমনস্ট্রেশন এর সময় হচ্ছে যেটা বলবেন, এটা হচ্ছে মাত্র বললাম। এই আরকি। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর পরেরটা when to stop an assessment একটা অ্যাসেসমেন্ট কখন বন্ধ করবেন। কারণ অনেক ধরনেরই হচ্ছে আপনাদের বিপদ-আপদ আসতে পারে, সমস্যা আসতে পারে। হ্যাঁ? there is any breach of safety ব্রিচ অফ সেফটি অনেক কিছুই হতে পারে। যে হচ্ছে এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম হতে পারে বা কোনো আ এলাকার কোনো প্রবলেম হতে পারে বা হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে এমন কোনো স্টেজে আছে যে সেগুলো নিয়ে কাজ করতে কোনো ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ? তো এই যেকোনো একটা অবস্থাতেই হচ্ছে কি আপনার সেফটি যদি এনশিওর না করতে পারেন নিরাপত্তা তাহলে হচ্ছে কি অ্যাসেসমেন্ট বন্ধ করা যায়। ইকুইপমেন্ট হচ্ছে কি ভেঙে গেছে, ইকুইপমেন্ট আর কাজ করে না। তো অ্যাসেসমেন্ট স্বাভাবিকভাবে নেয়া সম্ভব হবে না। হুম? The trainee become state or request that the assessment to be stopped তো এই যে দেখেন একটু এক্সাম্পল একটু আগে দিচ্ছিলাম যে অ্যাসেসমেন্ট দিচ্ছে সেই বলল যে আমি আর স্যার পারব না। এটা হতে পারে অথবা কি সে খুবই স্ট্রেসড যে তাকে দেখেই মনে হচ্ছে যে সে আরো কিছুক্ষণ কাজ করলে মাথা ঘুরায় পড়ে টরে যেতে পারে। তখন কি আপনি তার অ্যাসেসমেন্ট এখন এটা স্টপ মানে যে তাকে সাথে, সাথে বাড়ি পাঠিয়ে দিবেন ওরকম না। আমরা যেটা সাজেস্ট করেছিলাম যে তাকে কি আপনি একটু সুযোগ দিয়ে পরবর্তীতে সুযোগ করে দিতে পারেন। এখন যদি ওভারঅল এমন হয় যে না এই একজন হচ্ছে এতটাই মানে আপনার ওই সেখানে এসে হচ্ছে স্ট্রেস বা কোন ধরনের প্রবলেম এর কারণে কাজ করতে পারছে না যে তার জন্য বাকি সবার হচ্ছে আটকে আছে। ওটাও তো আবার অ্যাকসেপ্টেবল না। আপনার অবশ্যই একটা মোটামুটি অ্যাকসেপ্টেবল টাইম ফ্রেম এর মধ্যে হচ্ছে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ? তো এটা ছাড়া আপনি স্টপ করতে পারেন। ক্লিয়ার এভিডেন্স অফ নন কম্পিটেন্সি অনেক সময় হয় যে হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে অ্যাসেসমেন্ট দিতে এসেছে কিন্তু তার আসলে ধারণাই নাই যে হচ্ছে এই অ্যাসেসমেন্ট বা এগুলো কিভাবে কি হয়। বিশেষ করে আরপিএল এর অ্যাসেসমেন্ট নিতে গেলে এরকম দেখতে পাবেন। তো যদি এরকমই হয় আপনি তার পেছনে তো আসলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি তাকে জাজ করলেন, হ্যাঁ, এটা পারেন কি পারেন না। আপনি ২-১ টা কোয়েশ্চেন করলেই তো বুঝা যায়। তো তখন আপনি তাকে একটা ওভারঅল হচ্ছে কি জাজমেন্ট এর মধ্যে ফেলবেন যে আপনি কি আদৌ এই কাজগুলো সম্পর্কে আপনার জানা আছে কিনা? এখন যদি দেখেন যে না তার কোন ধারণাই নাই, তখন তো আসলে তাকে পুরো প্রসেস এর মধ্যে দিয়ে নিয়ে সময় হচ্ছে করার কোন প্রয়োজন নাই। তার জন্য হচ্ছে কি অ্যাসেসমেন্ট তারটা ওখানে স্টপ। হুম? ক্লিয়ার এভিডেন্স অফ নন কম্পিটেন্সি যে সে আসলে কোন ধরনের ধারণাই নাই যে সে এই কাজগুলো কিভাবে করে।
চান্স অফ ড্যামেজ টু প্রপার্টি অর ইকুইপমেন্ট হতে পারে যে অনেক সময় যখন অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবেন অনেক যেমন ধরেন পিএলসি একটা হচ্ছে কি এমন অকুপেশন সেখানে আপনার খুবই দামি দামি ইকুইপমেন্ট নিয়ে হচ্ছে কাজ করতে হয়। ধরেন কোনো কারণে ওখানকার ধরেন একটা ইকুইপমেন্টকে ওখানে পাওয়ার সাপ্লাই দিতে হয়। তো পাওয়ার সাপ্লাইটার কোন ধরনের মানে আছে ম্যাল ফাংশন আছে। তো ওটার মধ্যে ইকুইপমেন্টে কাজ করতে গেলে হ্যাঁ, চান্স আছে কি যে নষ্ট হয়ে যাবে। তো এখন ৫০, ৬০,০০০, লাখ টাকার উপরেও হচ্ছে কি এগুলো হয়। একটা ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেলে তো সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করতে পারেন। যে না আপনাদের আগে হচ্ছে এইগুলো ঠিক করেন তারপরে আমরা অ্যাসেসমেন্ট নিব। মানে এখানে কিন্তু সবসময় স্টপ মানে যে হচ্ছে ওই দিনকার মতো অ্যাসেসমেন্ট বন্ধ আরেকদিন হবে ওরকম না। অ্যাসেসমেন্টটা বন্ধ হবে। বাকি ডিসিশন বোর্ড প্রতিনিধি আছেন, সেন্টার হচ্ছে ইনচার্জ আছেন তাদের সাথে আলোচনা করে হচ্ছে ডিসিশন হবে। আচ্ছা। অ্যাসেসমেন্ট হ্যাভিং এন এফেক্ট অন প্রোডাকশন এটা হতে পারে। ওয়ার্ক প্লেসে অ্যাসেসমেন্ট হচ্ছে যেমন ধরেন টেইলারিং এ হচ্ছে কি একটা আপনার তো কি ২০ টা হচ্ছে আপনার ইয়েই লাগছে, হ্যাঁ? সেলাই মেশিন। তো এখন ওটা এমন একটা জায়গায় সেখানে ধরেন কোন একটা টেইলার তো ওই দিন অ্যাসেসমেন্ট হওয়ার কারণে তাদের একটা বড় হচ্ছে কি শিপমেন্ট আছে। ওই অর্ডারটা কমপ্লিট না করতে পারলে এই সমস্যা হবে। আপনাকে কেউ অবগত করল। তো তখন আপনি কি অ্যাসেসমেন্ট বন্ধ করতে পারেন যে এখানে যেহেতু প্রোডাকশন এ হ্যাম্পার হচ্ছে আমরা কি অ্যাসেসমেন্টটা পিছিয়ে দিলাম বা আরেকদিন নিব। হ্যাঁ? তো বাকিটা হচ্ছে তখন প্রতিনিধি থাকবেন, উনার সাথে হচ্ছে গিয়ে আলোচনা করে সিদ্ধান্ত হতে পারে। তো এই স্টেপ গুলো এখানে দেয়া আছে। আপনাদের কোয়েশ্চেন এ যেহেতু আসে এখান থেকে আপনাদের মানে মাথায় রাখতে এটা ভালো। হ্যাঁ? এমনিতে তো আমাদের একটা জেনারেল নলেজ আছে যে কখন অ্যাসেসমেন্ট বন্ধ করব। তারপরেও এগুলো যেহেতু উল্লেখ করা আছে এই কয়টা যদি আপনার কোয়েশ্চেন আসলে আনসার এ দিতে পারেন, হ্যাঁ? ৬ টা আছে আপনি এখান থেকে ৩ টা ৪ টা যা দেন। যেহেতু একটু বড়, বড় আপনি ৩ টা দিলেও হবে। ঠিক আছে? তো এটা একটু মুখস্থ করে ফেলবেন। তো দেখেন আমাদের অ্যাসেসমেন্ট কিন্তু একটা প্রসেস অনুযায়ী আগাচ্ছে যে এইগুলা হচ্ছে আপনি কি সব বলে দিলেন, হ্যাঁ? স্টপ অ্যাসেসমেন্ট কখন করবেন ওটা বলার প্রয়োজন নাই। আমরা হচ্ছে এগ্রিমেন্টটা দেখে আসলাম। এখন আমাদের কি করতে হয় একটা সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে নিতে হয়। এটা আমরা অনেকবারই আলোচনায় আসছে যে ক্যান ইউ আপনার কিছু কোয়েশ্চেন ওখানে থাকে যে একজন ক্যান্ডিডেট নিজেকে নিজেই হচ্ছে কি জাজ করতে পারে যে সে এই কাজগুলো জানে কিনা। ইয়েস অর নো টিক দেওয়ার মাধ্যমে। পরে একটা কি তার আনসার হচ্ছে কি একটা সাইন থাকে। তো এটা আপনাকে এক্সপ্লেইন করে দিতে হবে যে হচ্ছে আপনি যেই ইউনিট অফ কম্পিটেন্সি এর মধ্যে এলিমেন্টস এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো হচ্ছে কি পড়ে এসেছেন এগুলো এখানে দেয়া আছে। যদি আপনি এগুলো জানেন ইয়েস দিবেন। নো এর ঘরে টিক দিলে কি হবে? আপনার অ্যাসেসমেন্ট আজকে আমরা নিতে পারব না। হ্যাঁ? আপনার কি ওই পার্টিকুলার পার্টটা হচ্ছে জেনে এসেই হচ্ছে আপনার অ্যাসেসমেন্টে বসতে হবে। তো এটা হচ্ছে বিষয়। এটা সিম্পল জিনিস। আ গ্যাদারিং এভিডেন্স, ফর্মস অফ এভিডেন্স, মেথড অফ গ্যাদারিং এভিডেন্স এগুলো আমরা সব দেখে আসছি। এভিডেন্স গ্যাদারিং টুল। বলেন এগুলো আর আলোচনা করার প্রয়োজন আছে? এগুলো কিন্তু গত বইয়ে ছিল। পুরোনো জিনিস। কোথায় আছেন আপনারা? জি স্যার। জি স্যার। মানে এগুলো আর আলোচনা করার প্রয়োজন আছে? না না এগুলি স্যার। তো বইতে আগে কিন্তু এগুলো সব ছিল। দরকার নেই। ওইটাই এখানে জাস্ট হচ্ছে বলা আছে এই কারণে যে আপনি যখন অ্যাসেসমেন্ট পারপাস এ হচ্ছে কাজগুলো করবেন, তখন এই স্টেপ গুলো তো স্বাভাবিকভাবেই আবার আসে, তাই না? এই হ্যাঁ কারণে এগুলি দেয়া। আবার এদিকে কম্পাইল করে নিয়ে আসতে হবে। হুম। এখানে একটু এক্সট্রা একটা জিনিস আছে দেখেন, পারপাস অফ এভিডেন্স গ্যাদারিং টুল। যে এভিডেন্স গ্যাদারিং টুল এর আসলে উদ্দেশ্যটা কি? হ্যাঁ, হেল্প ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস এক্সপেক্টেড। এখন দেখেন একটা খুবই সহজ জিনিস যে একজন ক্যান্ডিডেট যখন জব শিটটা দেখে তখন সে ক্লিয়ারলি বুঝতে পারে যে হচ্ছে তাকে কি করতে হবে। এমন যদি হতো যে আপনার কাছে একটা জব শিট আছে, আপনি তাকে একটা, একটা করে ইনস্ট্রাকশন দেন, সে একটা, একটা করে কাজ করে। ওটা একটু ডিফিকাল্ট না? তো এটা হচ্ছে গিয়ে একটা উদ্দেশ্য। ফোকাস ফর দ্য অ্যাসেসর ইন এভিডেন্স গ্যাদারিং এটাও একটা খুবই ভালো একটা সুবিধা। যে অ্যাসেসরও বুঝতে পারে যে আমাকে এক্সাক্টলি কি ধরনের কি এভিডেন্স কি মেথডে কিভাবে নিতে হবে। হ্যাঁ? রেকর্ড অ্যাসেসমেন্ট আউটকাম এটাও একটা কি খুবই বড় সুবিধা যে আউটকামটা এক জায়গায় রেকর্ড থাকে। আপনি একটা সাদা খাতায় লিখার চেয়ে হচ্ছে একটা ডকুমেন্টের মধ্যে হচ্ছে তার সাইন আছে, সবকিছু আছে সেখানে লিপিবদ্ধ করা ইজি বা হচ্ছে কার্যকরী, তাই না? যেহেতু আমাদের এখানে একটা সার্টিফিকেশন প্রসেস আছে। হ্যাঁ, আইডেন্টিফাই হোয়াট অ্যাকশন ইস নিডেড টু অ্যাড্রেস স্কিল অ্যান্ড নলেজ গ্যাপ। যেহেতু আমাদের কি একটা বড় চেকলিস্ট থাকে, সেখানে সহজেই আমরা বের করতে পারি যে কোথায় হচ্ছে তার নট ইয়েট হয়েছে। তাই না? এবং আমাদের এই এভিডেন্স গ্যাদারিং এর মাধ্যমে যে রেজাল্টটা আসে সেখানে কিন্তু সে সবকিছুতে নট ইয়েট না হলেও সে কিন্তু কি পার্সিয়াল নট ইয়েট হতে পারে। তাই না? যে তার আসলে গ্যাপ কোথায়? সে জব 2 টাতে প্রবলেম ছিল, সে জব 2 টা আবার রিঅ্যাসেসমেন্ট দিবে। যেটা আমার কি এভিডেন্স গ্যাদারিং টুল না থাকলে সম্ভব ছিল না। তাকে একটা আমরা কার্স প্রদান করি। ওটাও তো আপনার কি এভিডেন্স এর অংশ যে সে এই পার্ট গুলোতে কম্পিটেন্ট। তো এটা আশা করি আমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ?
তো এখানে এই যে গ্যাদারিং টুলগুলা নিয়ে হচ্ছে আপনার একটু আলোচনা করা আছে। রিটেন টেস্ট, অবজারভেশন, কোয়েশ্চেনিং। তো এগুলা করার সময় আপনার হচ্ছে একটা কি ভুল করতে পারেন একজন অ্যাসেসর। এররস কমনলি মেড বাই অ্যাসেসর। এটা আমরা মাঝে মধ্যে আলোচনায় এসেছে। একটু দেখি। দ্য হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্টটা কি জিনিস? মেকিং পজিটিভ জাজমেন্ট অ্যাবাউট এ ট্রেনি বেসড অন রেপুটেশন অন ইওর পার্সোনাল প্রেফারেন্স। অনেক সময় হয় না যে আমরা হচ্ছে ধরেন ম্যাডামরা অনেকে আছেন, হ্যাঁ? গেলে দেখেন যে, "আরে আপনার সাথে তো আমার ড্রেসের কালার মিলে গেছে।" মানে উনারা অনেক খুশি হয় নাকি? এখন ধরেন হলো সিমিলার ড্রেস এই যে লেখা আছে। সমস্যা নাই। কিন্তু এখন হলো কি যে এরপরে আপনার হচ্ছে যে ক্যান্ডিডেটের সাথে ওরকম ড্রেসের কালার মিলে গেছে। আপনি কি শুরু করলেন? তাকে আপনি হচ্ছে জাজমেন্টটা দেয়া শুরু করলেন আপনার পার্সোনাল প্রেফারেন্স। যেহেতু তাকে আপনার ভাল লাগছে আপনি তাকে একটু ভালো, ভালো মার্ক দিলেন। ওটা হচ্ছে কি হবে? আপনার একটা মিস্টেক হবে। যেটাকে আমরা কি বলছি? হ্যালো ইফেক্ট। এবং এটার যদি অপোজিট হয়, যে আমাদের অনেক সময় হয় যে একটা পার্সোনাল একটা প্রেফারেন্স চলে আসে যে কাউকে দেখেই আমাদের খুব একটা পছন্দ হয় নাই। ভালো লাগে নাই। লোকটাকে হচ্ছে আপনি সহজভাবে নিতে পারছেন না। হতে পারে অনেক ক্যান্ডিডেটকে দেখে আপনার এরকম মনে হবে। এখন তাই বলে তো আপনার ডিসিশন এ সেটার ইফেক্ট পড়তে পারে না, তাই না? তাকে আপনি ডিসিশন দিবেন হচ্ছে তার এভিডেন্স সে যা, যা প্রোভাইড করছে তার উপরে। তো যদি সেটার অপোজিট টা হয়, হ্যাঁ? যে তাকে দেখেই হচ্ছে আপনার মধ্যে একটা কি আমরা বাংলায় বলি বিতৃষ্ণা তৈরি হয়েছে যে না একে দিয়ে তো হয়তো কিছু হবে না। কিন্তু সেটা আপনার কি জাজমেন্ট এর মধ্যে কি আসা যাবে না। জাজমেন্ট হবে প্রফেশনাল। সে কাজ করবে তার ভিত্তিতে হচ্ছে আপনি জাজমেন্ট দিবেন। তো এটা এই এররটাকে কি বলে? হর্ন ইফেক্ট। হ্যাঁ? এই যে দেখেন লাস্টে লেখা আছে যে অপোজিট হচ্ছে কি হর্ন ইফেক্ট। তাহলে সহজ যদি বলতে চাই যে আপনার পজিটিভ জাজমেন্ট দিচ্ছেন অ্যাজ পার পার্সোনাল অপিনিয়ন তাহলে হচ্ছে কি হ্যালো ইফেক্ট। আর নেগেটিভ জাজমেন্ট দিচ্ছেন অ্যাজ পার পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে হবে কি হর্ন ইফেক্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। আরো কিছু আছে ওইটাই মেইনলি মেইনলি হচ্ছে ইয়ে হয় ফেইলিং টু রেকর্ড। এই যে আমরা একটু আগে বলছিলাম যে ডিউ টু inadequate প্ল্যানিং ফর আন্ডারস্ট্যান্ডিং অফ রেকর্ডিং রিকোয়ারমেন্ট। আপনার কিন্তু অনেক ডকুমেন্টেশন এর কাজ আছে। আপনার সাইন করতে হবে ১০-১৫ জায়গায় প্রত্যেকটা খাতাতে অনেক জায়গায় হচ্ছে কাজ করতে হয়। হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার কখন কি নিবেন, রিটেন নিবেন কখন, খাতাটা দেখবেন কখন, আপনি ফিডব্যাক দিবেন কখন, আপনার ডেমনস্ট্রেশন এর জন্য আবার হচ্ছে তাকে হচ্ছে কি প্রত্যেকের সাথে ওয়ান অন ওয়ান হচ্ছে ইয়ে করতে হয়, হ্যাঁ? ফিডব্যাক দিতে হয়, আপনার ওরাল কোয়েশ্চেন করতে হয়। তো সবকিছু যদি একটা প্রপার হচ্ছে ম্যানেজ না করতে পারেন, তখন যেটা হয় যে হচ্ছে আপনার ফেইলিং টু রেকর্ড। দেখা যায় যে অনেক সময় এমন আমি শুনেছি যে অ্যাসেসর অ্যাসেসমেন্ট শেষ, তাকে হচ্ছে বসায় রাখছে রেজাল্ট দিবে। তখন ডাক দেয় যে আপনি হচ্ছে কি, কি যেন জব করেছিলেন, কোনটা যেন আপনার হয় নাই, হ্যাঁ? তো সেই স্টুডেন্ট এতই হচ্ছে ভালো লোক সে তখন বলছে যে আমার হচ্ছে এই জায়গায় সমস্যা ছিল। তো পরে ওইটাই নট ইয়েট দিয়ে চলে গেছে। কিন্তু বলেন এটা কি কোনভাবে হচ্ছে জাজমেন্ট এর ইয়ে হয় কিনা, স্ট্যান্ডার্ড হয় কিনা? যে আপনিই করে জিজ্ঞাসা করলেন ক্যান্ডিডেটকে। না। তো এটা হচ্ছে বিষয় যে আপনার একটা প্ল্যানিং থাকতে হবে। আমি যেটা করি যে হচ্ছে একটা নোট রাখবেন সবসময়। সবচেয়ে ইজি হচ্ছে যে আপনার কাছে একটা রেজাল্ট শিট অলরেডি থাকবে সেটার একটা ফটোকপি করে ওটার মধ্যেই তো নোট করতে পারেন যে হচ্ছে সে এটা পারলো, এতটুকু পারলো। কারণ ফাইনালি দেখা যায় যে অনেক সময় আপিল হতে পারে বা হচ্ছে তাকে আবার আপনি সুযোগ দিতে পারেন। সবচেয়ে বেটার হচ্ছে নোট করা না। সবচেয়ে বেটার হচ্ছে যে খাতায় সরাসরি তুলে সে কম্পিটেন্ট আর নটেড কম্পিটেন্ট দিয়ে দিলেন। কিন্তু সব ঝামেলা এড়ানোর জন্য সুবিধা হচ্ছে কি এক জায়গায় নোট করবেন। তারপরে সেটা দেখে, দেখে হচ্ছে আপনি খাতায় তুলে ফেলবেন। হ্যাঁ? তো ওইটা হচ্ছে কি রেকর্ড করার একটা সিস্টেম। আচ্ছা ফেইলিং টু অবজার্ভ আপনি হচ্ছে কি অনেক সময় আমাদের নরমালি যেটা হয় যে হচ্ছে আমরা অন্য কাজে ব্যস্ত থাকি বা হচ্ছে ইয়ে করি। তো তখন আপনার যখন অ্যাসেসমেন্ট কার্যক্রম চলবে তখন হচ্ছে কি সবসময় আপনি অবজারভেশনটা আপনার খুবই মানে ওখানে স্বচ্ছ থাকতে হবে। সবসময় হচ্ছে তাকে কি কাজ করছে, কোন প্রসেস এ আছে এগুলো দেখতে হবে। হ্যাঁ? তারপরে হচ্ছে দেখেন যে রিকোয়ারমেন্টস স্পেশালি ওয়েন অ্যাসেসিং লার্জ নাম্বারস অফ ট্রেনিস যে অনেক লোক হচ্ছে আছেন। তখন হচ্ছে এই যে একটু আগে যেটা বলছিলাম যে তার আসলে অবজারভেশন এর ল্যাকিংস এর কারণেই কিন্তু পরবর্তীতে ওই সমস্যাটা তৈরি হয়েছে। হ্যাঁ? মার্কিং ডাউন ইন দ্য মিডল এই যে এই লোকটার মতো। যে আমাদের হয় কি যে আসলে তাকে পাস দিব না ফেল দিব এটা নিয়ে খুবই টেনশন। হ্যাঁ, নরমালি যেটা হয়। এখন কি কম্পিটেন্ট নট এট কম্পিটেন্ট যেহেতু আমার পাস ফেল এর চেয়ে হচ্ছে আরো ক্রিটিক্যাল জায়গা। পাস ফেল তো আমরা কি করতে পারি? সে হচ্ছে অপটিমাম পারফরম্যান্স করতে পারেনি তাকে কি আমরা ফেল দিয়ে দিলাম। কিন্তু এটা হচ্ছে যে আপনি তো অ্যাসেস করছেন যে তাকে যাচাই করছেন। এখন সেটার মধ্যেও আপনার সিদ্ধান্ত নেয়ায় এটাকে কি বলে দেদুল্যমনতা করা যাবে না। আপনি একটা তাকে কি অবশ্যই ডিসিশন তো দিতে হবে। হুম?
ওভারলুকিং চিটিং এটা আমরা সবাই জানি যে অনেক সময় হচ্ছে কি তারা দেখতেছে, হ্যাঁ, আমরা কিছু বলি না বা হচ্ছে এ করি না। এটাও আপনার আসলে একেকজনের পার্সোনাল হচ্ছে একটা ইয়েরও জায়গা আছে যে আপনি কতটুকু হচ্ছে একজন ক্যান্ডিডেটকে সুযোগ দিবেন কি না দিবেন, এটাও কি আপনার উপরে। কিন্তু একদম সরাসরি ধরেন কি ওভারলুকিং চিটিং যে সে সম্পূর্ণ আরেকজন হেল্প নিয়ে করছে। আসলে আল্টিমেটলি সেটা তো তাকেও হচ্ছে কি জীবনে লাভ ইয়ে করবে না, লাভ এনে দিবে না এবং কি অ্যাজ অ্যান অ্যাক্সেসরি হিসেবে আপনারও একটা সেইখানে একটা ল্যাকিংস এর জায়গা থেকে গেল। এগুলো হচ্ছে মেইন এরর্স এবং পাশাপাশি আরো কিছু দেয়া আছে যে বায়াস হওয়া যাবে না, কাউকে আপনার বেশি প্রিয় এরকম বলা যাবে না। এইসব আরকি। এবং হচ্ছে দেখেন যে assess in a ways that disadvantage some group, for example women trainees from low literacy background. অনেক সময় হয় যে হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট নিতে গেলে হচ্ছে আমরা এমন ভাবে হচ্ছে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে সেটা দেখা যায় যে আসলে সবাই বুঝতেছে না, হ্যাঁ? সেখানে হতেই পারে যে হচ্ছে কারোর কোন ধরনের আ মানে ল্যাকিংস আছে যে সে সহজে ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারে না। সবার জন্য কি সমানভাবে যেন সবাই বুঝে এমন ভাবেই কিন্তু ইনস্ট্রাকশন দেয়া উচিত। যাই হোক, হ্যাঁ, এবং কি প্রেজুডিউস হচ্ছে কি কাউকে পক্ষপাতিত্বমূলক একটা আপনি সিদ্ধান্ত দিলেন। সেটা আবার ওই হ্যালো ইফেক্ট বা হর্ন ইফেক্ট এর মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তো এরর্স গুলাও হচ্ছে আপনার কি হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট যেহেতু ব্যাখ্যা দেয়া আছে, এটা ভালোভাবে হচ্ছে মাথায় রাখবেন। এটা কোয়েশ্চেন এ আসে অনেক সময়। এবং যদি আপনাকে বলে যে রাইট সাম এরর্স কমনলি মেড বাই অ্যাসেসর বা মানে কয়েকটা জাস্ট এরর জানতে চায়, তখন এখান থেকে কয়েকটা হচ্ছে দিয়ে দিবেন। সবগুলা দেয়া হচ্ছে ইম্পোর্টেন্ট না। আচ্ছা, এই দেখেন আবার রুলস অফ এভিডেন্স আসছে এখানে। তো এটাও আশা করি আর মানে তেমন বলার প্রয়োজন নাই। রুলস অফ এভিডেন্স সাফিসিয়েন্ট, ভ্যালিড, কারেন্ট, অথেন্টিক, কনসিস্টেন্ট আর হচ্ছে কি রিসেন্ট। আবার হচ্ছে যে অ্যাসেসমেন্ট ডিসিশন এর মধ্যেও আপনার কি, কি বিষয় হচ্ছে কভার করে এটা কিন্তু আমরা গত বইও দেখে আসছি। হ্যাঁ? রিকোয়ারমেন্ট অফ দ্যা ইউনিট অফ কম্পিটেন্সি, তারপর হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, হ্যাঁ? তারপর হচ্ছে যে রুলস অফ এভিডেন্স কভার করে কিনা। ঠিক আছে? এগুলো আর বলতে হবে। মেকিং মানে ওভারঅল জাজমেন্ট এর উপরে মানে ভিত্তি করে এখানে কি, কি বিষয় আমাদের হচ্ছে কভার করে অ্যাসেসমেন্ট ডিসিশনটা দেয়ার কথা। এটা কিন্তু গত বইয়ে পড়ানো শেষ। আচ্ছা, তো ওভারঅল জাজমেন্ট এর ভিতরে আসলে অনেক আলোচনা আছে। আপনার এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে ফিডব্যাক। তো ফিডব্যাক আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। তো ফিডব্যাকটা হচ্ছে কি আসলে একটা স্যান্ডউইচ মেথড এ দেয়। ১ম টা হচ্ছে কি কিস, কিক, কিস। যে ১ম এ আপনি তাকে কিছু পজিটিভ কথা বললেন তার সম্পর্কে। কিকটা হচ্ছে তার যেই ইমপ্রুভমেন্ট এর জায়গা সেটা নিয়ে আলোচনা করলেন এবং কি ফিনিশিং উইথ এনকারেজিং স্টেটমেন্ট। ফিনিশ করলেন কি তাকে কিছু ভালো কথা বলে। যে তার হচ্ছে আসলে এই যে পজিশনে আছে সেই পজিশন থেকে হচ্ছে সে কতটুকু আরো ভালো করতে পারে সেগুলোর উপর। তো ফিডব্যাক আশা করি আপনারা পারবেন। এটা ডেমনস্ট্রেশন এ প্র্যাকটিস হবে। সমস্যা নাই। তো এরপরে আর কি আছে? এর মোটামুটি পড়া এই পর্যন্তই আসলে। হ্যাঁ, এই যে ফিচারস অফ গুড অ্যাসেসমেন্ট রেকর্ড। এখানে আসলে অনেকগুলা আছে। এখন সবগুলা যদি একবারে বলে দেই, আসলে মুখস্থ করা তো সম্ভব না। এটা কোয়েশ্চেন এ আসে। এই কারণে হচ্ছে একটা মার্ক করা আছে যে রেকর্ডিং এন্ড রিপোর্টিং অ্যাসেসমেন্ট রেজাল্ট। আপনার ফিডব্যাক এর পরে হচ্ছে কি হয়? রেকর্ড এন্ড রিপোর্ট করতে হয়। আমাদের দেখেন স্টেপ গুলা কিন্তু এখানে দেয়া আছে সবগুলা। হুম, তো এখানে একটা মেইন ইয়ে হচ্ছে যে ফিচারস অফ গুড অ্যাসেসমেন্ট রেকর্ড। যে আপনি যে একটা এভিডেন্স তৈরি করবেন, সেটার মধ্যে আসলে কি, কি বিষয় থাকতে হয়? যে অনেক সময় হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট এর রেকর্ড এর মধ্যে কিছু জিনিস লিখতে ধরেন ভুলে গেছি। তো এখানে যেগুলো দেয়া এগুলোকে আমাদের সবগুলো ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশন এটা সাধারণত এনএসডি এর যে ইয়েগুলো আসে হচ্ছে টুলস গুলো আসে ওখানে দেয়াই থাকে যে কোন কোয়ালিফিকেশন। ইউনিট অফ কম্পিটেন্সি এটাও দেয়া থাকে। অ্যাসেসর নেম এটা হচ্ছে কি আপনার লিখতে হবে বা ক্যান্ডিডেটকে দিয়ে আমরা লেখাই যে অ্যাসেসরের নামটা হচ্ছে আপনারা লিখেন। ডেটটা হচ্ছে কি আমরা ক্যান্ডিডেটদের দিয়ে হচ্ছে লিখাই। নাকি বলেন? আপনাদের যখন অ্যাসেসমেন্ট হয়েছিল সবগুলো ডেট আপনাদের লিখতে হয়েছে না? জি, আমাদের লিখতে হয়েছে। তো এটা হচ্ছে কি আপনার একটা গুড অ্যাসেসমেন্ট রেকর্ড মানে ওখানে ডেটটা অবশ্যই থাকবে। সামারি অফ এভিডেন্স। হ্যাঁ, এটা সাধারণত একটা শীট হয় কিন্তু এটা দেয় না যে হচ্ছে কি, কি এভিডেন্স কালেক্ট করা হচ্ছে। থাকতে পারে সামারি অফ এভিডেন্স গ্যাদারিং টুল এটা কি ওই যে লিস্টের সাথেই থাকবে। অ্যাসেসমেন্ট ডিসিশন এটাও কিন্তু কি লাস্টে থাকে যে সে কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। আর অবশ্যই অ্যাসেসরের সিগনেচার থাকবে। এর বাইরে কিছু তথ্য আরো আছে কিন্তু ওগুলা যেহেতু কি আপনার গুড অ্যাসেসমেন্ট রেকর্ডের বাইরে না দিলেও অসুবিধা নাই। কিন্তু এগুলাকে আপনার অবশ্যই দিতেই হবে। তো এই কারণে কি আমরা এখানে একটা লিস্ট আকারে এটা পেলাম। আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে ফিচারস অফ এ গুড অ্যাসেসমেন্ট রেকর্ড কি, কি? তখন এগুলোকে আপনাকে দিতে হবে। আরেকটা জিনিস দেখেন
কিছু কোশ্চেনে কিন্তু আমরা বলি যে ৩টা বা ৪টা দিলেই হবে। কিন্তু এখানে কিন্তু কোনটা আপনি মানে বাদ দিতে পারবেন না। এই কারণে একটু চেষ্টা করবেন এটা ভালোভাবে পড়তে। রেকর্ড গেল, রিপোর্ট গেল। হ্যাঁ? এই যে দেখেন রেকর্ডের হচ্ছে আপনার একটা ইয়ে দিয়ে স্যাম্পল দিয়ে কিন্তু এগুলা প্রয়োজন নাই। আপনাদের এভিডেন্স এ হচ্ছে সবই আছে। হ্যাঁ? অ্যাসেসমেন্ট, ডিসিশন, ফিডব্যাক, রেকর্ড, সিগনেচার এগুলো সব আপনাদের এভিডেন্স এ আছে। রিভিউ প্রসেসটাও খুব একটা হচ্ছে আপনাদের যেহেতু কাজে লাগে না, এটা তেমন প্রয়োজন নাই। জাস্ট রিভিউ সাইকেল বলে এখানে কিছু স্টেপস দেয়া আছে। এটা হচ্ছে আপনারা একটু পড়ে নিলেই হবে। ঠিক আছে? যেমন কি প্রিপেয়ার ফর রিভিউ, প্ল্যান দ্য রিভিউ, কন্ডাক্ট দ্য রিভিউ, রেকর্ড এন্ড রিপোর্ট দা হচ্ছে কি রেজাল্ট এবং এভালুয়েট দ্য রিভিউ প্রসেস। তো আমরা এই প্রসেসটা আসলে অনেক জায়গায় দেখে আসছি যে সবসময় হচ্ছে কি আপনি একটা কাজ করেন মানে আচ্ছা সরি কাজ করার একটা হচ্ছে কি প্রস্তুতি নেন। সেই কাজটার কিভাবে প্ল্যান করবে সেটা করেন। কাজটা করেন। এরপরে সেটা রেকর্ড এন্ড রিপোর্ট করেন। সেই পুরো প্রসেসটা হচ্ছে আবার রিভিউ করা হয়। এভাবে কিন্তু আমরা কি অসেও দেখে আসছি। আপনার এই অ্যাসেসমেন্ট এর মধ্যেও কি দেখে আসছি। তো এই রিভিউ প্রসেসটা হচ্ছে আপনাদের একটু জানা থাকলে ভালো। এছাড়া আসলে এখান থেকে খুব একটা ইম্পোর্টেন্ট না। যেহেতু বেশিরভাগ সময় আপনার হচ্ছে আ রিভিউ করাটা আসলে আপনাদের কাজ না। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে আবার এখানে ব্যাখ্যা করে দেয়া আছে। কারোর যদি সময় হয় এটা একটু পড়ে দেখতে পারেন। এছাড়া এটা কি খুব একটা ইম্পোর্টেন্ট না। এখানে হচ্ছে অনেকগুলা কোয়েশ্চেন আছে। এই ইয়েটা যেহেতু আপনার হচ্ছে বারবার অনেক কিছু আপনার রিপিট হয়েছে এই বইটাতে। তো কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে দাগানো আছে। এই যে ১ থেকে ১২ এবং ১৫ এই কয়টা সেলফ চেক এর কোয়েশ্চেন আপনারা চাইলে আলাদাভাবে পড়ে রাখতে পারেন। কারণ এগুলা বেশি ইম্পোর্টেন্ট বলে হচ্ছে দাগানো। ঠিক আছে? এগুলো আপনাদের বইয়ে কিন্তু অলরেডি চলে গেছে। হ্যাঁ? এই যে এখানে স্টেপ গুলা, তারপরে হচ্ছে এই যে আপনার অ্যাসেসমেন্ট এর স্টেপ, ফর্মস অফ এভিডেন্স, হ্যালো ইফেক্ট বা ওই যে কি এররস, হ্যাঁ? এগুলো সব দেয়া আছে। ১৫ নাম্বারটা কি ছিল? এই যে এখানে ছিল যে হচ্ছে আপনার ফিডব্যাক এর প্রসেসটা, হ্যাঁ? এই যে দেখেন ফিডব্যাক প্রসেসটা কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে যে I will start by asking the candidate to judge how well he or she performed. ১ম এ হচ্ছে কি জিজ্ঞাসা করবেন যে সে আসলে কেমন হচ্ছে আজকের পারফর্ম করেছে। আমরা যেটা করি যে আপনার রিটেনটা কেমন হয়েছে একটু বলেন তো। তাকে কি আমরা একটু ইজি করার জন্য কিছু কোয়েশ্চেন করি। হুম? তারপর হচ্ছে কি তার মধ্যে পজিটিভ কিছু দেখেছেন সেটা হচ্ছে আপনি বলবেন। দেখেন এগুলা কিন্তু আলোচনা হয়ে গেছে কিন্তু বইয়ে এটা দেয়া আছে। চাইলে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। এই যে অ্যাডভাইস দ্য লার্নার ইন এ এরিয়া দ্যাট কুড বি ইমপ্রুভ। কিভাবে হচ্ছে সে ইমপ্রুভ করতে পারবে এবং ফিনিশিং উইথ এন এনকারেজিং স্টেটমেন্ট। তো সেই ফিডব্যাক হচ্ছে মেথড স্যান্ডউইচ মেথড যেটা ছিল সেই মেথডটা হচ্ছে এখানে দেয়া আছে। চাইলে কি আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। ঠিক আছে? এখানে অ্যাক্টিভিটি আছে অনেক কিছু। বেশিরভাগ হচ্ছে আপনার ওই ইয়েতে পড়ে, আ এভিডেন্স এর মধ্যেই হচ্ছে পড়ে। হ্যাঁ? বই হচ্ছে শেষ। তো এখন আমাদের কোন কোয়েশ্চেন আছে কিনা? বলেছিলাম কিন্তু যে এই বইয়ে পড়া কম। বই থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। না হয় হচ্ছে আমি এখন এভিডেন্সটা বের করব। স্যার এইটা যেটা পড়লাম আমরা এইটার মধ্যেই তো রেজাল্ট তৈরি যে কার্ডস কপিটা এটাও তো এটার মধ্যেই আছে। এই সিবিএলএম এর আন্ডারই তো পড়ে। হ্যাঁ, থাকা উচিত ছিল। কিন্তু আসলে বইটা এত আগের তখনও আসলে এই সবগুলা কনসেপ্ট আপনারা যে আজকে দেখতেছেন এগুলো সবগুলা হচ্ছে ইন্ট্রোডিউসই হয় নাই। হ্যাঁ? এর জন্য সবকিছু এখানে দেয়া নাই। আমরা ওটা এভিডেন্স দেখলেই সবকিছু কভার হয়ে যাবে। এই কারণে এভিডেন্সটা হচ্ছে ইম্পোর্টেন্ট বেশি। কারণ এভিডেন্স এর মধ্যে আপনি অনেক কিছু এমন পাবেন যেগুলো হচ্ছে আপনার এই কোর্সের মধ্যেই নাই। আমাদের ওটা আলাদাভাবে হচ্ছে বলে দিতে হয়। আচ্ছা, আচ্ছা। ওইখানের কি স্যার একটা প্রশ্ন আছে আমার যে যখন আমরা কার্ডস কপি তৈরি করব রিকমেন্ডেশন এর জায়গায় থাকে যে ফর ইস্যুয়েন্স অফ এনসি এটা তো বুঝলাম ওগুলো যে সব বলে দিব। কার কাছে কি করলে ওগুলো সব বলে দিব। আচ্ছা ঠিক আছে। সিবিএ এর একটা আলাদা এভিডেন্স ছিল। উম, ওই একই জিনিস। সিবিটি আর সিবিএ এর এভিডেন্স হচ্ছে একটু আচ্ছা। তো এভিডেন্সটা আমরা আগে আসি। এই যে ডেমনস্ট্রেশনের স্টেপ এটা একটু পরে আসি। তো দেখেন আচ্ছা বই থেকে কোনো কোয়েশ্চেন নাই তো? কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন। কারণ পরবর্তীতে এখন আজকে শেষ হয়ে গেলে দেখা যাবে যে পেছনের বইগুলা আবার আমরা হচ্ছে লাস্টের দিকে যখন ওই যে অন ক্যাম্পাস ইয়ে হবে ক্লাস হবে তখন হয়তো কভার করব একবার। কারণ অনলাইনে দেখা যাবে যে অ্যাসেসরদের হচ্ছে তো আরেকদিন লিংক আমি দিতে পারি। কিন্তু তখন আসলে আমরা যেহেতু অলরেডি একটু পেছনে
ওইটা হয়তো আর রিভিউ করার সুযোগ হবে না। তো চাইলে এখন কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তাহলে আমরা কি আগাবো কিনা বলেন? স্যার প্রোভাইডিং যে ফিডব্যাক এটা তো স্যার সবসময় আমাদের মানে একদম ফেস টু ফেসই হবে। এছাড়া কি আর কোনো ফিডব্যাক এখানে গ্রহণযোগ্য হবে? এরকম লিখিত মন্তব্য, টেলিফোন? আপনার ইয়ের উপরে নির্ভর করে, সিনারিওর উপরে নির্ভর করে। আপনার যদি এমন হয় যে সে ফিডব্যাকটা হচ্ছে আসলে একটা আপনার দায়িত্বে পড়ে না, দায়িত্বে যেটা পড়ে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসে সেটা হচ্ছে ওই ফেস টু ফেসই। যেটা দায়িত্বে পড়ে না সেটা এমন হতে পারে যে আপনার ধরেন অনেক সময় যে ক্যান্ডিডেটরা বলবে যে হচ্ছে আমার আসলে আমি একটা প্রজেক্টে আছি, আমার হচ্ছে সেটা একটু মানে আপনি তো অ্যাসেসর, আপনি তাকে কিছু ইয়ে দিলেন, সাজেশন দিলেন। তো তখন আপনাকে পরবর্তীতে একটা ফিডব্যাকের জন্য সে কন্টাক্ট করতে পারে। তো সেইটা কিন্তু এনএসডিআর এর মধ্যে পড়বে না। এই অ্যাসেসমেন্ট প্রসেস এর মধ্যে পড়বে না। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ফেস টু ফেসই হয়। আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আপনারা এ দেখে আসছেন। এই যে যেমন ধরেন এই যে এখানে ফিডব্যাক টু ক্যান্ডিডেট একটা অপশন কিন্তু আছে। তো সেটা আপনি রিটেন এখানে লিখে রাখতে পারেন। যে তার আপনার ক্যান্ডিডেটের প্রতি তার ফিডব্যাকটা কি মানে আপনার ফিডব্যাকটা কি ছিল? হ্যাঁ? সেটা আপনি তাকে যা ফিডব্যাক দিলেন সেটা এখানে লিখেও রাখতে পারেন। তো এটা নরমালি আসলে এতজনের ফিডব্যাক আমরা লিখার খুব একটা সুযোগ হয় না। আপনি সেই হিসাবে এখানে যতটুকু পারেন লিখে রাখলেন। ঠিক আছে? তাহলে স্যার ওয়ে যদি আসে প্রশ্নে তাহলে কি লিখবো? এই দুইটা লিখবো, ফেস টু ফেস আর রিটেন? ও আচ্ছা, যে আ মানে কিভাবে ফিডব্যাক প্রোভাইড করবেন? ওয়েস অফ ফিডব্যাক। আ ওইটা ওইভাবে কোয়েশ্চেনে আসে না। এখন যদি আসে আপনি দিলেন যে হচ্ছে তাকে আমি রিটার্ন দিতে পারি। তখন কিন্তু আপনার এটা ইয়ে না যে হচ্ছে আপনার রুলস কি বলে। তখন আপনি ওখানে যতগুলা খুশি অপশন দিতে পারেন। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স শিটটা আ তো এটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা আপডেট যেটা, এটা আমি ক্লাসরুমে দিয়ে দিব আজকে। ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এটা আমাকে একটু ক্লাস শেষে একটু যে স্মরণ করিয়ে দিয়েন যে ক্লাসরুমে দিয়ে দিব। এখন আর সময় না নিলাম। আমরা এভিডেন্সটা চলে যাই। সময় খুব বেশি নেই যেহেতু। তো আমরা কিছুটা ধারণা আমাদের সবারই আছে যে আসলে এভিডেন্স এর মধ্যে কি আছে। কিন্তু প্রপার ওয়েতে কিভাবে করবেন সেটা হচ্ছে আমরা এখন একটু আলোচনা করব। আর এটা যেহেতু আমাদের পরবর্তীতে অন ক্যাম্পাস ক্লাস হবে, তো সেক্ষেত্রে তখন ওখানেও এটা আসলে আলোচনার অবকাশ থাকবে। কারণ যদি এখানে আসলে বুঝতে অসুবিধা হয়। বিশেষ করে যারা শুধু হচ্ছে সিবিএ থেকে আছেন, যেহেতু নেক্সট টাইম আপনাদের সাথে ক্লাস হওয়ার সম্ভাবনা কম। হুম? কারণ সিবিটি এর হচ্ছে বাকি যেগুলো হচ্ছে তখন আমরা কভার করব। তো প্রথমেই আমাদের একটা হচ্ছে কভার পেজ থাকে। তো সেখানে আমরা কি করি একটা আপনার ইচ্ছামত ডিজাইন দিলেন। তো ১ম এ আমাদের কি দিতে হয় যে এই ডকুমেন্টসটা আসলে কোন হচ্ছে আপনার ইয়ের উপরে দিচ্ছেন, হ্যাঁ? কোন বিষয়ে হচ্ছে আপনি কোন বিষয়ে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট দিচ্ছেন। তো এটা কি কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট সিবিএ। আপনার যদি সিবিটিএ হয় তাহলে হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। ওটার এভিডেন্স কিন্তু অলরেডি দেয়া আছে। কেউ যদি চান ওটা মানে কম্পেয়ার করে দেখতে পারেন ২ টার মধ্যে ডিফারেন্স কি। তো যেহেতু এনএসডি এর আন্ডার অ্যাসেসমেন্ট দিচ্ছেন, এনএসডি একটা লোগো থাকতে পারে। এখানে হচ্ছে আপনার এখন মেইনলি তথ্যগুলা দিবেন। এভিডেন্স ডকুমেন্ট সাবমিটেড টু আমরা অনেকেই হচ্ছে ল্যাব রিপোর্ট বা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট রিপোর্ট জমা দেই। তো বেসিক ফরম্যাট এটা সব জায়গায় একই থাকে। কাকে দিচ্ছেন? আ এনএসডি তে হচ্ছে দিচ্ছেন ফর হচ্ছে কি ফুলফিলমেন্ট অফ সার্টিফিকেট ফর ইন সিবিএ মেথোডোলজি। যদি সিবিএ হয় সিবিএ, সিবিটিএন হলো হচ্ছে কি সিবিটিএন এ। এখানে একটা ছবি দিতে পারেন। সেটা আপনার আ প্রফেশনাল ছবি হতে পারে অথবা মোটামুটি ক্যাজুয়াল ও হতে পারে। কিন্তু খুব বেশি যেন হচ্ছে কি মানে দৃষ্টিকটু না লাগে। তো মোটামুটি আপনার একটা ছবি এখানে দিতে পারেন। সাবমিটেড বাই তো ছবি যার আপনার হচ্ছে ছবি দিবেন এবং কি আপনার তথ্য দিবেন। ছবি দেওয়াটাও ম্যান্ডেটরি না। কারোর যদি হচ্ছে ছবি দিতে খুব প্রবলেম থাকে। কিন্তু এখানে কি আপনার তথ্যগুলো দিতে হবে। হ্যাঁ? আপনার নাম, আপনার হচ্ছে ডেজিগনেশন যেহেতু কি আপনি সিবিটিএ করছেন বা সিবিএ করছেন তো স্বাভাবিকভাবেই ধরে নেয়া হচ্ছে যে আপনি ইন্ডাস্ট্রি পারসন। তো ট্রেনার হতে পারেন, আপনি ইন্ডাস্ট্রি পারসন হতে পারেন। তো এখানে একটা বিষয় হচ্ছে অনেকেই আমরা আছি যে হচ্ছে যে যেই অকুপেশন এর সে সেই অকুপেশন রিলেটেড কোন জবে হচ্ছে নেই। তো হচ্ছে আমি কোন জবেই নেই। হতে পারে। কিন্তু সেখানে আপনি চেষ্টা করবেন যে রিলেটেড কোন একটা জব সেখানে লিখে দিতে। যেহেতু এটা কি কোন আপনার অফিসিয়ালি কোথাও জমা হচ্ছে না। এটা জাস্ট আপনার অ্যাসেসমেন্ট প্রসেস এর পারপাস এ আপনি যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে এখানে আপনি দিবেন। হ্যাঁ? সেটা অনেকের হচ্ছে টেনশন থাকে যে আমি এখানে যা তথ্য দিব এটা আবার এনএসডি তে যাবে কি যাবে না বা আদার্স এরকম কিছু। ওটা কোনো বিষয় না।
টেবিল অফ কন্টেন্ট আমরা তো এখন দেখবো কয়টা এভিডেন্স আছে আমাদের এখানে। আচ্ছা, সিরিয়ালটা এখানে এডিট করা হয় নাই। তো প্রথমত আপনার এটা আসলে ওই একটা সিবিটি এর এভিডেন্স থেকে আমাদের সিবি এর জন্য যতগুলো লাগে অতগুলো হচ্ছে আমরা রেখে বাকিগুলো মানে ফেলে দিয়েছি, হ্যাঁ? তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের এভিডেন্স এর কি সিরিয়াল লাগে, তাই না? এই যে এভিডেন্স নাম্বার 1 2 3 4, এটা এরকম তুললাম 5 6 7 8 9 10 11, হ্যাঁ? এবং এটা হচ্ছে কি আপনার কন্টেন্টের সিরিয়াল। এখানেও সেম, 4 এর পরে হচ্ছে কি 5 হবে, 6 7 8 10 12। লাস্টেরটা দেখেন, এটা হচ্ছে কোনো এভিডেন্স না, এটা কি সাবমিটেড এভিডেন্স ডকুমেন্ট চেকলিস্ট, মানে যা যা সাবমিট করেছেন সেটার একটা কি চেকলিস্ট, হ্যাঁ? এই যে এটা আপনি করেছেন কিনা করেছেন কিনা করেছেন কিনা সবগুলো কি টিক দিবেন। আচ্ছা, ওটা আমরা পরে এমনিতে আসবো, এখন আমরা শুরু থেকে শুরু করি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই এভিডেন্সের এই অংশটুকু কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত, হুম, সেটা হচ্ছে আপনি এখানে রেঞ্জ আকারে দিয়ে দিতে হবে। তো এটা আমরা এডিটিং যেহেতু করবেন আগেই বলে রাখি, পেজ নাম্বারটা হচ্ছে কি সবার লাস্টে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের একটু কম বেশি হওয়ার কারণে পেজ সবগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায়, তাই না? এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে এটা লাস্টে দেওয়া ভালো। অথবা আপনি প্রিন্ট আউট করার পরে হাতেও লিখে দিতে পারেন। আপনার এই ওভারঅল পুরো এভিডেন্সে হচ্ছে যেখানে যেখানে আপনার মনে হয় যে পরবর্তীতে হাতে লেখার মতো সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় সাইন করতে হয়, হ্যাঁ? অনেকে হচ্ছে আমরা হয়তো সাইনটা এড করা আমাদের জন্য সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি চাইলে কি হাতে লিখে দিতে পারেন, আপনার সাইনটা হাতে দিবেন। বা হচ্ছে আদার্স কারোর সাইনও যদি লাগে ওটা আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাতে আসলে এটার হচ্ছে জাজমেন্ট হবে না যে হচ্ছে আপনি যার নাম লিখেছেন তারই সাইন কিনা, ওরকম কিছু না। ঠিক আছে? তো এখন আমাদের একদম ফার্স্ট আমরা যদি এতে যাই, যে হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্ট, আমরা কিন্তু অশের বই হচ্ছে দেখে আসছি, তাই না? এখানে সবগুলো বিষয়। তো প্রথমে কিছু লেভেল দেয়া আছে, রিস্ক লেভেল। আমরা হচ্ছে কি কি ধরনের রিস্ক নিয়ে ডিল করছি, সেটা হাই, মিডিয়াম, লো। মৃত্যুর সম্ভাবনা থাকলে হাই, ইনজুরির সম্ভাবনা থাকলে মিডিয়াম, আর হচ্ছে কি কোন ধরনের অস্বস্তিকর বিষয়ের সম্ভাবনা থাকলে তাহলে হচ্ছে কি লো। হ্যাঁ, এখানে কার নাম, নেম অফ পিপল আন্ডারটেকিং ফর ইন্সপেকশন, আপনার নিজের নাম, আপনি কি ইন্সপেক্ট করছেন, ডেট কবে ইন্সপেক্ট করছেন সেটাকে সাধারণত আমরা অ্যাসেসমেন্টের দিনেই দেখে থাকি। কস্ট কোঅর্ডিনেটর মানে হচ্ছে সেই প্রতিষ্ঠানের, এটা কোন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন, হ্যাঁ? সেখানকার হচ্ছে কস্ট কোঅর্ডিনেটরের নাম কি, ম্যানেজার রেসপন্সিবল, যে ম্যানেজার আছেন তার নাম কি, হ্যাঁ? ম্যানেজার হতে পারেন, সে উনি প্রিন্সিপাল হতে পারেন, যে কেউ হতে পারেন, ম্যানেজারিয়াল দায়িত্বে হচ্ছে যে আছেন। এরপরে হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে এখানে ক্রাইটেরিয়া দেখছি, যে আমাদের ফ্লোর, মেশিন, ফায়ার, ল্যাডার, স্টোরেজ, ইলেকট্রিক্যাল, স্টাফ অ্যামেনিটি, ফার্স্ট এইড, আর হচ্ছে কি রাবিশ। এটা তো একটা হচ্ছে কি রেডি আপনার একটা ফরম্যাট। এর মধ্যে আমাদের যেটা করতে হয়, কিছু হচ্ছে আপনি কাল্পনিক সমস্যা দিবেন। এখন আপনি এ যেই প্রতিষ্ঠানে ধরেন টুইস্টন আপনার অ্যাসেসমেন্ট দিবেন। এখন সেখানে তাদের তথ্য দিলেন। ধরেন এখানে গিয়ে আক্তার ভাইয়ের নাম দিলেন, এখানে কোঅর্ডিনেটর ধরেন অন্য কারোর নাম দিলেন। হুম? কিন্তু এখন এখানে আপনি সমস্যা কই পাবেন? ওখানে গিয়ে তো হচ্ছে আপনার ইন্সপেক্ট করা সম্ভব হচ্ছে না। তো আমরা যেটা করি খুবই ইজি কয়েকটা হচ্ছে জায়গায়, হ্যাঁ? ফ্লোরে ধরেন একটু কিছু সমস্যা দিয়ে দিলাম। ক্লিনলিনেস নিয়ে কিছু সমস্যা দিলাম। খেয়াল করে দেখেন ফায়ারে দেয়া হয়নি। এখন ফায়ার যদি আপনার কম সমস্যাও দেন সেটা থেকে কিন্তু কি একটা হাই লেভেল অফ রিস্ক হওয়ার সম্ভাবনা আছে। দরকার কি? তাই না? মানে এটার কিন্তু একটা রিস্ক কি, যে আপনি যদি মনে করেন যে না আমার এত সমস্যা কম দিলে এটা একটু কম, কম দেখা যায়, একটু ঠিকঠাক দেই বেশি, বেশি। তখন সমস্যাটা হবে কি, যে অ্যাসেসর আপনাকে বলল যে এখানে তো এত সমস্যা, আপনি এখানে অ্যাসেসমেন্ট নিচ্ছেন কিভাবে? নাকি বলেন? এই এভিডেন্সটা তো হচ্ছে কি, যে আপনি একটা অ্যাসেসমেন্ট নিবেন, সেটার যে আপনি হচ্ছে হ্যাজার্ড ইন্সপেকশন করলেন, যে সেই সেন্টারে কোন ধরনের হচ্ছে কি হ্যাজার্ড আছে কিনা সেটারই রিপোর্ট নাকি? আমরা তো অশের বই দেখে আসছি। এইটুকু সবাই ক্লিয়ার না? জি। বাকিরা? জি স্যার। আচ্ছা, যাই হোক। তো আমরা এটা মোটামুটি আসলে বুঝি যে হ্যাজার্ড গুলা স্টুডেন্টদের উপরে বা ক্যান্ডিডেটদের উপরে এফেক্ট করবে কিনা সেটা নিয়ে হচ্ছে কি আমরা এখানে একটা ইন্সপেকশন করি। তো রিয়েলি হয়তো এইভাবে করা হয় না। তাও আসলে আমরা আসলে ইমিডিয়েট কোনো ডেঞ্জার দেখলে তো অবশ্যই সেটা হচ্ছে কর্তৃপক্ষকে অবহিত করব। তো আপনাদের যেটা কাজ থাকবে এখানে, যে কিছু, কিছু হাইলাইট করাও আছে, যে এই প্রবলেম গুলো অবশ্যই কি সবাই তো সেম দিতে পারবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনারা নিজেদের মতো হচ্ছে কি কিছু কাল্পনিক প্রবলেম দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি ফায়ার, ইলেকট্রিক্যাল,
ফার্স্ট এইড এগুলোকে অ্যাভয়েড করতে পারেন, যেগুলো আপনার কি জীবন নাশকারী হতে পারে, প্রবলেম দরকার নাই। হ্যাঁ, আপনি যে ক্লিনলিনেস এর মধ্যে দিয়া যে রুম নাম্বার অমুক, বেড নাম্বার অমুক, সেখানে হচ্ছে কি একটা ফুড প্যাকেট পড়ে আছে, সেটা ক্লিন করা দরকার। খুব মানে কঠিন কিছু না। এবং তার সাথে সাথে যার দায়িত্ব হতে পারে যে হু ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন, হ্যাঁ, কি ক্লিনারের কাজ হচ্ছে কি ক্লিন করা, তাই না? তারপরে হচ্ছে কি, আর সাথে ম্যানেজারের নামটা দিবেন। অবশ্যই কি মিল থাকতে হবে, এখানে যার নাম এখানেও কি তারই নাম হবে। তো এইভাবে যদি ধরেন এই যে আপনার এখানে স্টোরে একটা প্রবলেম ছিল যে কি আপনার একটা ব্রোকেন বা ড্যামেজ রেখে হচ্ছে কি জিনিস রেখেছে, এখন ল্যাবে থেকে যখন স্টোর থেকে জিনিস আনতে যাবে স্টুডেন্ট আহত হতে পারে, মিডিয়াম একটা রিস্ক। তো এটা কার দায়িত্ব? স্টোর কিপারের দায়িত্বগুলো ঠিকঠাক করা। ম্যানেজারের নাম ওই যে উপরে দিয়ে আসছেন সেম। হ্যাঁ, এখানে কি ক্লিনারের আরেকটা দায়িত্ব চলে আসছে, ক্লিনারের নাম দেয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা এইভাবে ফিল আপ করবেন। নিচে একটা ছোট্ট কমেন্ট আছে, দেয়ার আর মাইনর হ্যাজার্ড প্রেজেন্ট বাট নট সিগনিফিকেন্ট রিস্ক, দিস সেন্টার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যাসেসমেন্ট। তো এখানে কি অ্যাসেসমেন্ট নেওয়া যায়, এই কমেন্টটা যেন কি হয়, পজিটিভ হয়, কেউ আবার নেগেটিভ হচ্ছে কি দিতে যাবেন না। আর এটাও কি হচ্ছে আপনাদের চেঞ্জ করতে হবে, কারণ অবশ্যই এভিডেন্সটা এমন হওয়া যাবে না যে সবার সব প্রবলেম এক, সবার কমেন্ট এক, সবার সবকিছু এক। কারণ যেহেতু কি আপনাদের মানে এটা দেয়ার কথা না, কিন্তু সুবিধার জন্য হচ্ছে দেয়া। আপনাদের একটা হচ্ছে আমি সবকিছু ফাঁকা করে দিতে পারতাম, যেগুলো সব ফাঁকা করলে যেটা প্রবলেম হয় যে আসলে আপনার কাছে একটা পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে কিছু থাকে না যে আমি আসলে এখানে লিখবোটা কি, তাই না? তো এই কারণে দেয়া। তো সেটা আপনারা হচ্ছে যেটা করবেন না যে সবকিছু সেম রাখবেন, এটা করা যাবে না। ঠিক আছে? তো এইটুকু সবাই ক্লিয়ার? তাহলে আমরা পরেরটায় যাব। বলেন, কোনো কোয়েশ্চেন আছে? স্যার এভিডেন্সে একদম শুরুতে ওখানে কি অস কোঅর্ডিনেটর কথাটা কি রেখেছেন? এটা? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আছে তো। হ্যাঁ এই সেম জিনিসের কপি কিন্তু আপনাদের অলরেডি দেয়া আছে। এটা হচ্ছে জাস্ট সেটার কাট ডাউন ভার্সন, শুধু অ্যাসেসর পার্টের জন্য। আচ্ছা, তো প্ল্যানিং ম্যাট্রিক্স আমরা গতকাল দেখেছিলাম। তো এটা হচ্ছে সেম জিনিসই। আমরা এখানে কোয়ালিফিকেশন দেই, আমাদের ইউনিট কোড এন্ড টাইটেল যেটা নিয়ে কাজ করছি, ইউনিট ডেসক্রিপ্টর সিএস এ পাওয়া যায়। প্রসেস এর মধ্যে হচ্ছে কি আমাদের যে মেথড গুলো আছে এগুলো দিলাম, এবং এখানে সেই রিলেটেড ডেমনস্ট্রেশন, ওরাল, রিটেন যা যা হচ্ছে কোশ্চেন করেছিলাম এগুলো দিলাম। তো আপনাদের হচ্ছে আরেকবার হচ্ছে এটা মনে করিয়ে দেই। তো এলিমেন্টস এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া তো আপনি সিএস থেকে দিচ্ছেন। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, প্রত্যেকটাকে হচ্ছে কি আমাদের অ্যাকশন স্টেটমেন্টে চেঞ্জ করতে হবে। গতকালকে বলেছিলাম নাকি, বলেন? এখন এটা বলেন তো কিভাবে চেঞ্জ করব, একজন বলেন। উপরে কিন্তু দুইটা এক্সাম্পল আছে, উপরের দুইটা আর এটার সাথে হচ্ছে কি আপনার ভাষাগত একটা কিন্তু চেঞ্জ আছে, যে আপনার একজন স্টুডেন্ট কিভাবে এটাকে পারসিভ করতেছে। বলেন এটা কিভাবে চেঞ্জ করব? এটা তো স্যার ওই যে অ্যাকশন ভার্ব দিয়ে আমরা চেঞ্জ করব। বলেন কিভাবে। ভার্ব তো আছে এখানে, সেটাকে চেঞ্জ কিভাবে করবো? এখন প্রত্যেকটার জন্য তো আর আপনি নতুন করে বাক্য গঠন করতে যাবেন না, তাই না? টাইপ অফ বাংলা অ্যান্ড ইংলিশ আর এনশিওর। হলো, ওটা তো লাস্টেই থাকবে। আপনার এখানে ভার্বটা কোনটা এটা দেখেন। এখানে তো স্যার ভার্ব টাইপ। হ্যাঁ, রিকোয়ার্ড এই যে রিকোয়ার্ড ভার্ব এই যে এটা ভার্ব। আর শেষ হচ্ছে ইনশিওর জি স্যার। এনশিওর অ্যাভেলেবিলিটি অফ রিকোয়ার্ড ফন্ট ফর টাইপিং অফ বাংলা এন্ড ইংলিশ। হয়ে গেল না? স্যার আটটা কেটে দিতে হবে। আর কাটলাম না? কাটলাম তো। জি স্যার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে না? তো এইভাবে জি হচ্ছে স্যার। আপনারা চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনার যে ভার্বটা আছে সেটাকে অ্যাকশন ভার্বে রূপান্তরিত হবে কিভাবে, এই যে সামনে নিয়ে এসে দিলেন, আর ওখানে যে হচ্ছে আপনার বাকি বাক্য ঠিক করার জন্য যতটুকু চেঞ্জ করা দরকার ততটুকু করে দিলেন, সিম্পল। আসলে আমারও হচ্ছে ইংলিশ নলেজ অতটুকু বেটার না, যেহেতু আপনাদের গ্রামাটিক্যালি হচ্ছে এটাকে ঠিক করে দিব। তো মোটামুটি ভাবে আপনার যখন অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স তৈরি করবেন, এই বিষয়টা অন্তত মাথায় রাখবেন যে আমরা সরাসরি সিএস থেকে নিয়ে আসার পরে আমরা এই চেঞ্জটুকু হচ্ছে করে দিতে হবে। হ্যাঁ, যে এই কয়েকটা করা আছে, বাকিগুলো দেখেন করা নাই। আপনাদেরও যখন আপনারা সাজাবেন তখন ওইভাবে করে নিবেন। এটা লাস্ট আর একটা ব্যাচে হচ্ছে কম্পিউটারের একজন ছিল, ওনাকে দিয়ে এক্সাম্পল দিতে গিয়ে আমরা হচ্ছে সিএস থেকে নিয়ে নিয়ে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো এই টুটা কেন আসছে, সে কি দুইটা মেথড নিয়ে হচ্ছে এখানে
আলোচনা করেছে এই কারণে। আবার এখানে ৩ টায় যেহেতু কভার করেছে, অনেক জায়গায় নাই ঠিক আছে। কিন্তু কোথাও না কোথাও হচ্ছে ৩ টা যদি কভার করে আমরা এখানে কি দিচ্ছি? 3, হ্যাঁ? এবং এখানে আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ হচ্ছে কি? ডেমনস্ট্রেশন হচ্ছে, কভার হচ্ছে, ওরাল কোয়েশ্চেন হচ্ছে এবং কি রিটেন হচ্ছে। কি করা যাবে না? এখান থেকে একটা অথবা হচ্ছে কি মানে একটা হচ্ছে কি রাখা যাবে না। যে আপনার যেকোনো জাস্ট আপনি একটা ইয়ে কভার করলেন একটা এলিমেন্টে, সেটা হচ্ছে কি হবে? আপনার রিলায়েবিলিটি মেইনটেইন হবে না। আপনার সাফিসিয়েন্সি মেইনটেইন হবে না। ঠিক আছে? মোর দেন 2 সিচুয়েশন ছিল না? তো এই জিনিসটা হচ্ছে সবাই একটু মাথায় রেখে এই কাজটা করবেন। বাকিগুলো আশা করি একটা তৈরি হলে আমরা সবাই মানে বাকিগুলো করে ফেলতে পারবো। কারণ ওখান থেকেই নিবেন। আপনার এখানে রেডি ফরম্যাট আছে। ক্যান আই ওখান থেকে যা আছে জাস্ট কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন। আপনার যদি এক্সট্রা ঘরের প্রয়োজন হয় এখান থেকে কি যত খুশি ঘর আপনি নিতে পারেন। হ্যাঁ, এই বক্স গুলার যে খুব দরকার আছে তা না। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কোন সমস্যা নেই। হ্যাঁ? এভাবে হচ্ছে কি আপনারা দিয়ে করে ফেলতে পারেন। বা হচ্ছে টিক মার্কের জন্য সিম্বল থেকে বক্স পাওয়া যায়। তো যারা একটু এক্সপার্ট আছে তারা ভালোভাবে করবেন। না হলেও খুব একটা সমস্যা নাই। তারপরে হচ্ছে এই আপনার সিগনেচারের জায়গা। এখানে আসলে ক্যান্ডিডেটস নেম এন্ড সিগনেচার আছে তো। তো এখানে নেমটা লেখা আছে। চাইলে নিচে হচ্ছে কি আপনি একটা সিগনেচারের ফটো এড করতে পারেন। অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সুন্দর দেখা যাবে। অথবা প্রিন্ট করার পরে আপনি সিগনেচার দিয়ে দিলেন। এখন ধরেন আপনার পেয়ার হিসাবে আপনি কি চয়েস করলেন এই লোককে। এখন সে ঐদিন আসেই নাই। আপনি তার নামটা হাতে লিখে দেন না। তাহলেই তো সমস্যার সমাধান। তাই না? ডেট গুলা কি হবে বলেন তো? কোন ডেট দিব আমরা এখানে? একটা কারেন্ট সেলফ ডেট অ্যাসেসমেন্ট শিটে কারেন্ট ডেট বলতে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট শিটে কোন ডেট থাকে? আপনারা তো সবাই লিখে আসছেন। যেদিন অ্যাসেসমেন্ট হবে সেই দিনের ডেট। যেদিন হবে সেই দিনের অ্যাসেসমেন্ট হবে। তো এখন এখানে আপনার কোয়েশ্চেন হতে পারে যে আসলে ২ তারিখে হবে অ্যাসেসমেন্ট। আবার দেখেন ২৬ তারিখেরটা ২ তারিখে চলে গেল না আমাদের? তো ওইটা এখন পিছাতেই পারে। তখন আপনি কি করবেন? তো ওখানে ফাঁকা রাখতে পারেন। আপনার যেদিন অ্যাসেসমেন্ট আপনার যদি এভিডেন্স টোটালি কমপ্লিট হয়ে যাবে, প্রিন্ট আউট করে ফেলেন। আপনি সেখানে সেদিন হাতে লিখে দিলেন ডেট গুলা। সমস্যা নেই। আর যদি সম্ভব হয় তাহলে আপনি ইয়ে করলেন। ওটাও সমস্যা না। আ এটা হচ্ছে আমরা সবার কাছেই আছে। এটা আপনাদের ওই ইয়ে কি বলে? আমি তৈরি করে দিয়েছিলাম। এটা সাধারণত অনেকে ব্যবহার করে না। হ্যাঁ, একদম আপনার ইয়েরটা আ NSD এর কি রেজিস্ট্রেশন কার্ডের মতোই না কি বলেন? এটা আপনারা যেটা করতে পারেন প্রাইম মিনিস্টার যেহেতু চেঞ্জ হয়েছে এখানে চিফ অ্যাডভাইজার্স অফিস এখন নাকি চেঞ্জ করে দিবেন। এবং এখানে দেখেন আ কি হবে আপনার প্রতিষ্ঠান টু এসটিটিসি বা এখানে হয়তো শর্টকাটে লেখা থাকে না, ফুল ফর্মটা থাকে। কোন ডেটে অ্যাসেসমেন্ট হবে, কোন অকুপেশনে হবে, ডেট অফ রেজিস্ট্রেশন আপনার যদি এই তথ্যগুলো থাকে লিখবেন। কার তথ্য দিবেন এখন বলেন তো? এখানে কার তথ্যগুলো হবে? ক্যান্ডিডেটের স্যার। কিভাবে বুঝলেন ক্যান্ডিডেটের হবে? রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বলতে তারপর লেভেল ক্যান্ডিডেটেরই 3 লাগবে না? হ্যাঁ। তো এই পার্সপেক্টিভ নিয়ে কিন্তু আরেকদিন বলেছিলাম যে সবসময় আপনারা যখন এই সিবিটিএ তে কাজ করবেন মানে অ্যাসেসমেন্ট এর এই কোর্স গুলোতে অ্যাসেসমেন্ট পারপাস এ তখন সবসময় আপনার মাথায় রাখতে হবে যে আপনি হচ্ছে অ্যাসেসর, আপনি হচ্ছে ট্রেইনার আর হচ্ছে কি আপনার যে অপোজিট আছে সে হচ্ছে কি ক্যান্ডিডেট বা সে হচ্ছে আপনার ট্রেইনি, তাই না? এখন এখানে যেহেতু আপনার একজন ক্যান্ডিডেট থাকবে যার অ্যাসেসমেন্ট আপনি নিবেন তো অবশ্যই তো তার রেজিস্ট্রেশন হচ্ছে কার্ডটা এখানে থাকবে। ঠিক আছে? তো এখানে যদি সম্ভব হয় আপনার পরিচিত কেউ হয় তার ছবি লাগানো সম্ভব হলে দিলেন, না হলেও সমস্যা নাই। এখানে তার তথ্য যতটুকু পারেন দিবেন। বাকিটা এখানে ঠিক আছে। এটা আমরা সবাই জানি অ্যাটেন্ডেন্স শিট। তাও নতুন একটা হচ্ছে দেখালাম। হ্যাঁ, ওখানে হচ্ছে আপনার তথ্যগুলো দিবেন। আচ্ছা এটা ওখান থেকে একটু দেখাই। আ এটা তো না। নতুনটা কই গেল? এই যে। তো এখানে এটা হচ্ছে আপনারা ফাইলটা আমি দিয়ে দিব আপনারা এড করে নিবেন। তো এখানে যেটা করতে হবে যে নাম আছে। ১ম এ কি দিতে হবে? সেন্টার নেম। সেন্টার নেম আমরা জানি টিউশন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দিবেন। অকুপেশন আপনি যে অকুপেশন এর হচ্ছে কি এভিডেন্স তৈরি করছেন ওটা দিবেন। যে লেভেল সেটা দিবেন। একটা ব্যাচ আইডি আপনি আপনার আ ক্রিয়েট করে দিতে পারেন বা পুরনো কোনো আইডি দেখে সিমিলার একটা হচ্ছে ফরমেট দিতে পারেন। ওটা সমস্যা নাই। অ্যাসেসমেন্ট ডেট দিবেন এবং হচ্ছে কি অ্যাসেসমেন্ট টাইপ কি হচ্ছে? আপনার সাধারণত আপনারা যে অ্যাসেসমেন্টটা নেন ওটা হচ্ছে কি মানে আপনারা দিচ্ছেন সেটা কি আরপিএল হয়? আপনি চাইলে আরপিএল দিতে পারেন। রেগুলারও দিতে পারেন, সমস্যা নেই। রেগুলার দিলেই বরং বেটার। যারা সিবিটিএ তে আছেন। কারণ আপনারা একটা ট্রেনিং নিচ্ছেন, পাশাপাশি হচ্ছে কি একটা অ্যাসেসমেন্ট নিচ্ছেন। তো ট্রেনিং করার পর হচ্ছে অ্যাসেসমেন্ট যখন দেয় তখন তো সেটা রেগুলারই হয়, তাই না? এটা দিতে পারেন রেগুলার। ওইটা একটু পরে হবে।
তো সিরিয়াল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আপনারা সবাই জানেন কিভাবে লিখে। হ্যাঁ, ফটো চাইলে আপনার ক্যান্ডিডেটের ফটো এখানে দিতে পারেন, তার নাম ইংলিশে, তার নাম বাংলায়, ফাদার নেম, মাদার নেম, রিঅ্যাসেসমেন্ট কিনা, ওয়াই অর এন, তাহলে কি এন থাকবে সাধারণত। যদি ওয়াই হয় তাহলে কি এখানেও তো রিঅ্যাসেসমেন্টে টিক হবে। তার মোবাইল নাম্বার, তার সিগনেচার, এটাও সেম, যে ওই লোকটা আপনি পান বা না পান আপনি সিগনেচার লিখে দিলে হবে, অসুবিধা নাই। তো এই শীটটা হচ্ছে আপনারা রাখবেন। এখন কথা হচ্ছে এখানে 11টা আছে বা 12টা হতে পারে, আপনার সবগুলোই হচ্ছে ভরতে হবে কিনা, নট নেসেসারি। আপনি আপনার যেই ক্যান্ডিডেট আছে মানে পেয়ার, তার নাম একে রাখবেন, বাকিগুলো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি একটা পারলে বাকিগুলো পারবেন, তাই না? এবং এখানে কি রেজাল্ট গুলো আপনি তো এখানে ফিল আপ করে নিয়ে যাবেন, সবসময় রেজাল্ট হচ্ছে কি পজিটিভ রাখবেন। অ্যাসেসর হতে পারেন যে আপনাকে কোশ্চেন করলেন যে হচ্ছে আপনি এই রেজাল্টটা মানে নট ইয়েট করে দেখান। হ্যাঁ, তো ওইটা আমরা যখন প্র্যাকটিস করব তখন আলোচনা করব। তারপরে এখানে ধরেন আপনি দিলেন যে প্রেজেন্ট হচ্ছে কি একজন, অ্যাবসেন্ট শূন্য। হ্যাঁ, সে যদি কম্পিটেন্ট হয় সে কম্পিটেন্ট, সে নট ইয়েট হলে কি ওখানে জিরো হবে, তাই না? আর নিচে কি থাকে, সিগনেচার অফ অ্যাসেসর, আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল। আর হচ্ছে কি সেন্টার ম্যানেজার, এখন সেন্টার ম্যানেজার কোথায় পাবেন, একটা কাল্পনিক নাম লিখে দিলেন, ওই যে উপরে আপনার ম্যানেজার যেটা ছিল হ্যাজার্ড ইন্সপেকশনে দিতে পারেন। এনএসডি রিপ্রেজেন্টেটিভ যেহেতু আপনার জানা নেই, এটা ফাঁকাও রাখতে পারেন, বা দরকার নেই, ফাঁকাই রাখতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি এই অ্যাটেন্ডেন্স শিটের কাজ। এটা সবাই ক্লিয়ার? জি স্যার। তো এটার মধ্যে দেখেন সেম, এখানে কিছু মানে আরেকটু সুন্দর করে সাজানো ছিল, ওইটা হচ্ছে কি অনেকটা সিম্পলিফাই করে দিয়া। হ্যাঁ, আচ্ছা, এগ্রিমেন্ট আশা করি আর বলার প্রয়োজন নেই, আজকের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি। তো এখানে এগ্রিমেন্ট একটা ফর্ম থাকে, আপনার হচ্ছে কি সেটা সবগুলো ইয়েস এর ঘরে টিক দিতে হবে। ক্যান্ডিডেট যাকে রাখবেন আপনার, তার সিগনেচার অবশ্যই কি এখানে আপনি যে অ্যাসেসর হিসাবে আছেন আপনার সিগনেচারও দিতে হবে। আর রিটেন কোশ্চেন হচ্ছে এখানে আপনার কোয়ালিফিকেশন, হ্যাঁ, ক্যান্ডিডেট নেম, অ্যাসেসর নেম, এগুলা তো কি আপনার নাম হবে, হ্যাঁ, অ্যাসেসমেন্ট সেন্টার কি হবে, তারপরে হচ্ছে ডেট কোনটা দিবেন, যেদিন অ্যাসেসমেন্টের ডেট, এবং আপনার ওই যে প্ল্যানিং ম্যাট্রিক্সে যতগুলো কোশ্চেন দিয়ে আসছিলেন ততগুলো কোশ্চেন দিয়ে এখানে বসাবেন। হ্যাঁ, তো এগুলো এইভাবে কি বাকিগুলো কিন্তু রেডি ফরম্যাট, এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে কি ডেট গুলা হচ্ছে আপনি অ্যাসেসমেন্টের ডেট দিবেন, এই পর্যন্তই। এরপরে অবশ্যই কি সেটা একটা আনসার কি থাকতে হয়, সেই কোশ্চেন এবং সেই আনসারের মাধ্যমে একটা আনসার কি থাকতে হয়। এটা তো আশা করি আর বলার কিছু নাই। হ্যাঁ, এটা কিন্তু আপনার ফুলফিল করে নিয়ে যাওয়ারও কিছু নেই, এখানে আপনার সিগনেচার টিগনেচার থাকলেই হবে, এখানে আপনি স্যাটিসফ্যাক্টরি একটা টিক দিয়ে রাখলেন। ঠিক আছে, আর চাইলে এই যে আনসার গুলো আছে এখানে হাতে লিখে দিতে পারেন, এটা হচ্ছে আপনার একটা ইয়া। কিন্তু যেহেতু আনসার শিট আছে, রিটেন কোশ্চেন এখানে আছে, সেখানে আপনার লেখার খুব একটা প্রয়োজন নাই, আপনার একটা ফাঁকা টুলস কেমন হয় সেটাও তো একটা প্রেজেন্টেশনের দরকার আছে, তাই না? এই যেখানে টাইম দেয়া আছে কতক্ষণ হবে, এই। তো এরপরে জব শিটও আমরা সবাই চিনি, নিজেদের মতো হচ্ছে কি একটা জব শিট তৈরি করবেন, এটা কেয়ার গিভিং এর ছিল, কম্পিউটার একটা হচ্ছে কম্পিউটার, আমরা জব শিট আশা করি বলার কিছু নাই, সবার কাছে জব শিটের স্যাম্পল থাকার কথা, আপনারা যখন কোর্স করেছেন বা অ্যাসেসমেন্ট দিয়েছেন। তো সেই জব শিট হচ্ছে কি এখানে দিবেন। অবশ্য এই জব শিটটা কি হবে না, আপনার সিবিএলএম এর জব শিটের মতো খুব বিস্তারিত হবে না, যে এখানেই সব ইনস্ট্রাকশন দেয়া আছে যে হচ্ছে আপনি এইভাবে এইভাবে কাজগুলো করেন। তো খুবই সিম্পলি কেয়ার গিভিং এ যেটা হয় যে একটা সিনারিও থাকে, কাজটা করার কিছু স্টেপস দেয়া থাকে, এইটুকুই। হ্যাঁ, তো যদি দরকার হয় এই যেখানে লেখা আছে ইফ নিডেড, যদি দরকার হয় আপনি কিছু ছবি অ্যাড করতে পারেন, এবং স্পেসিফিকেশন শিটে আমরা কি পাই, একটা ওয়ার্কিং ডায়াগ্রাম এবং তার পিপি ইকুইপমেন্ট, টুলস, ম্যাটেরিয়ালস কি কি লাগে এগুলোর একটা হচ্ছে কি লিস্ট। তো এটা আসলে আমার তেমন বলার কিছু নাই, যার যে অকুপেশন, যা যা হচ্ছে লাগবে ওইগুলো হচ্ছে আপনার জাস্ট অ্যাড করে দিবেন। এটাও হচ্ছে কি সেম ভাবে আপনার ওই যে প্ল্যানিং ম্যাট্রিক্সে দিয়েছিলেন, ওই টপিক গুলো হচ্ছে কি এখানে সবগুলো অ্যাড থাকতে হবে, এবং আপনি ডেমোনস্ট্রেশন কিসের কিসের উপরে দেখছেন, অবজারভেশন, ডেমোনস্ট্রেশন, চেকলিস্ট, হ্যাঁ, ওগুলো দিয়ে এখানে কি টিক দিয়ে রাখবেন, এবং এখানে হচ্ছে কি সিগনেচার লাগবে। এটা আবার উপরে নিচে হয়ে গেছে, এবার এমন কেন, পুরা রোটা ডিলিট করে দরকার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কিছু ফরম্যাটিং লাগলে আপনারা করে নিয়েন। ওরাল কোশ্চেনিং চেকলিস্টও সেম রিটেনের মতো, এখানে কোশ্চেনটা লিখে রাখবেন। আচ্ছা, এখানে আবার কোশ্চেন লেখা নাই কেন? যাই হোক, এখানে কোশ্চেন দিবেন, ইয়েস দিবেন, আনসার শিটে হচ্ছে কি আনসার থাকবে। আর কার্স তো আমরা সবাই চিনি,
তো আজকে যেহেতু সময় কম, আমরা হচ্ছে কার্সটা কিভাবে কি ফিল আপ করবো আর আলোচনা না করলাম। আপনাদের হচ্ছে নিজ হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি দিয়ে এখানে কার্সটা হচ্ছে কি তৈরি করতে হবে। এটা একদম হুবহু এনএসডি এর কার্সের মতো করে করা আছে। কার্স আমাদের কয়টা লাগে? ২ টা লাগে। একটা হচ্ছে কি অফিস কার্স, যেটা এনএসডি তে জমা দেয়, আরেকটা হচ্ছে কি ক্যান্ডিডেটস কপি, যেটা আমরা আমাদের ক্যান্ডিডেটকে দিয়ে দেই। আর শেষে হচ্ছে কি ছিল একটা লিস্ট। এই তো। সিবি এর এটা আশা করি সবাই ক্লিয়ার। যেহেতু আমাদের ডেমনস্ট্রেশন নিয়ে আলোচনার কথা ছিল, কিছু বাকি আছে। তো এটা আমরা হচ্ছে নেক্সট দিনে শুরুর দিকে কিছু আলোচনা করে আমরা হচ্ছে ট্রেইনারের পার্টে চলে যাব। ঠিক আছে? এই ফাইলটা হচ্ছে আমি দিয়ে দেই। আচ্ছা, তাহলে এই ফাইলটা অ্যাটেন্ডেন্স রেজাল্ট শিটটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আমি এখন ফাইলগুলা আপলোড দিয়ে হচ্ছে আমি আজকে শেষ করে দিই।